হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কলার ইউটিউব চ্যানেল। আমি তোমাদের পরিবেশ ও বিজ্ঞান টিচার। তো আজকে আমাদের টপিক হচ্ছে পরিবেশ বিজ্ঞানের ভৌত পরিবেশের স্পর্শ ছাড়া প্রতিক্রিয়া বলের যে লাস্ট যে টপিকটা বাকি আছে তড়িৎ সম্বন্ধে। তো সেটা আজকে আমরা কভার করার চেষ্টা করব। একসাথে পড়বো, চলো স্টার্ট করি তাহলে। তো প্রথমে আছে আমাদের স্থির তড়িৎ বলের ধারণা। তো তার আগে আমরা জেনে নিচ্ছি যে স্থির তড়িৎ কাকে বলে। স্থির তড়িৎ বলে সেটাকেই, আচ্ছা আচ্ছা, তার আগে বলি যেটা যে তড়িৎ দুই প্রকার হয়। তড়িৎ দুই প্রকার হয়, একটা হচ্ছে চল তড়িৎ, চল তড়িৎ, আর একটা স্থির তড়িৎ। এটাকে বলে মুভিং চার্জ, আর এটা স্ট্যাটিক। তো আমাদের সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে স্থির তড়িৎ। চল তড়িৎ হচ্ছে ওটা যেটা আমরা নর্মাল কাজে ইউজ করি, যে টেবিল ফ্যান তোমরা লাগাচ্ছ, বোর্ডে একটা প্লাগ ইনসার্ট করে দিচ্ছ, এইভাবে বোর্ডে প্লাগ ইনসার্ট করছো, আর তারপরে তার দিয়ে ফ্যানটার মধ্যে একটা কারেন্ট আসছে। এই যে ওখান থেকে বোর্ড থেকে যে ফ্যানে যে পার্টটা, যে কারেন্ট ওখান থেকে ডিসটেন্স ট্রাভেল করছে, মানে দূরত্ব অতিক্রম করে তো আসছে না কারেন্টটা, এটাকে বলে চল তড়িৎ। মানে যে বোর্ড থেকে ফ্যান পর্যন্ত যে এলো, এই রাস্তা চলে এলো, এটা বলে চল তড়িৎ। আর যে তড়িৎ স্থির অবস্থা থাকে সেটা বলে স্থির তড়িৎ। আজকে আমাদের টপিক হচ্ছে স্থির তড়িৎ, আমাদের সিলেবাস সেটাই আছে। তো এটার সময় জানবো, তার আগে দেখে নিই যে স্থির তড়িতের সংজ্ঞাটা দেখে নিই একবার প্রথমে। হ্যাঁ, তো দেখো, স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যে তড়িৎ আধান তার কোনো বস্তুর উপর সঞ্চিত থাকে, অর্থাৎ প্রবাহিত হয় না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের প্রাথমিক ধারণা, আর পরীক্ষাতে যদি আসে তাহলে এটা লিখতে হবে আমাদেরকে যে স্থির তড়িৎ সংজ্ঞা এরকম হবে যে যখন কোনো বস্তুর উপর আধান সঞ্চিত থাকে বা সৃষ্টি হয়, কিন্তু সেই আধান প্রবাহিত না হয়ে ওই সেম পজিশনে সেম জায়গায় থেকে যায়, তখন সেই তড়িৎকে বলা হয় স্থির তড়িৎ বা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর এই তড়িৎ বল সৃষ্টি হয় সাধারণত ঘর্ষণের কারণে। দুটো একটা বস্তু রাব করলে তখন এই স্থির তড়িৎ আধানের সৃষ্টি হয়। তো কি হয়, আমাদের অণুপরমাণু তো আছে না, আমাদের অণুপরমাণু গুলো কি দিয়ে তৈরি? এটা যদি একটা পরমাণু ধরি, এখান থেকে নিউক্লিয়াস, আর বাইরে কক্ষে থেকে ইলেকট্রন। তো পরমাণু নিউক্লিয়াস আর ইলেকট্রন দিয়ে তৈরি, আর বাইরে কক্ষ হতে ইলেকট্রন দূরে দূরে ঘুরছে। তো এই কারণে যখন আমরা ঘষাঘষি করি তখন দেখা যায় একটা বড় পদার্থের মধ্যে, এই যে পেনটা দেখছো, এই পেনটার মধ্যে অনেকগুলো অণু দ্বারা তৈরি। এটা অনেকগুলো অণু, তারপরে পরমাণু দ্বারা তৈরি। এটা একটা পরমাণু দ্বারা তৈরি না। তো তখন যখন এই দুটো পেনকে যখন ঘষাঘষি করব, তখন দেখা যাবে এর কিছু ইলেকট্রন এখানে চলে আসবে, আর এর কিছু ইলেকট্রন এখানে চলে আসবে। যেহেতু এটা সেম পদার্থ, তাদের মধ্যে কোনো অ্যাট্রাকশন বা রিপালশন সৃষ্টি হবে না, কারণ দুটো সেম পদার্থ। যতটা ইলেকট্রন এখানে আসবে, দেখা যাচ্ছে ততগুলো ইলেকট্রন পরবর্তী রেখা চলে গেছে। তো আমরা আসছি পরে ওটা অ্যাকচুয়ালি কেন স্থির তড়িৎ বলে সৃষ্টি হয়। স্থির তড়িৎ তৈরি হয় ঘর্ষণের কারণে। আর এখানে যেটা লেখা যাবে, স্থির তড়িৎ সৃষ্টির কারণ, কোনো বস্তু ঘষা হলে তার পৃষ্ঠের পরমাণু থেকে কিছু ইলেকট্রন সরে গিয়ে অন্য বস্তুর পৃষ্ঠে চলে যায়, ফলে স্থির তড়িতের সৃষ্টি হয়, স্ট্যাটিক ইলেকট্রিসিটির সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে সৃষ্টি হয় বললে একে ঘর্ষণ তড়িৎ আধান বলে। এটা দেখবে তোমাদের বই লেখা আছে। তার আগে একটা কথা বলি, আমার এই ক্লাস দেখার পরে একবার করে যে তোমাদের যে সরকার থেকে যে বইটা প্রোভাইড করে সেটাকে রিডিং করে নেবে, তাহলে একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো এটা তোমাদের বইয়ের লাইন লেখা আছে যে ঘর্ষণের ফলে সৃষ্টি হয় বলে এই তড়িৎকে ঘর্ষণজাত তড়িৎ বা ঘর্ষণজাত তড়িৎ আধানও বলে। এই যে লেখা আছে ঘর্ষণজাত তড়িৎ আধানও বলে। ঘর্ষণ বলে সৃষ্ট আধানগুলোকে বস্তুর উপর স্থির অবস্থা থাকে বলে স্থির তড়িৎ সৃষ্টি হয়। তার কারণে জেনে নিচ্ছি স্থির তড়িৎ কার উপর সৃষ্টি হয়। সাধারণত স্থির তড়িৎ সৃষ্টি হয় কুপরিবাহীর উপর। কুপরিবাহী মানে হচ্ছে ইনসুলেটর, প্লাস্টিক, তারপরে প্লাস্টিকের যে চিরুনি, তোমার বইয়ের পেজ, আর আমাদের মাথায় যে চুলগুলো থাকে এগুলো, ইত্যাদি ইত্যাদি, বা রেশমের তৈরি যে জিনিসগুলো, কাপড়গুলো হয়, রেশম, পশম, কাঁচ বা এবনাইট এবনাইট একদম কাঁচ টাইপের জিনিস। তো ওইখানে ঘর্ষণ যদি ঘষি বস্তুগুলোকে, তাহলে ওখানে সৃষ্টি হয় এই স্থির তড়িৎ। আর অ্যাকচুয়ালি স্থির তড়িৎ সৃষ্টি হয় ইনসুলেটরের উপরে। মানে আমাদের সিলেবাসে যতটা আছে তার মধ্যে এটাই বলা আছে যে সাধারণত ইনসুলেটরের উপরেই স্থির তড়িৎ সৃষ্টি হয়। আর একটা জিনিস বলে রাখি যে চার্জের একটা ধর্ম আছে যে ও সবসময়
শার্প স্থান পছন্দ করে। যদি এই পেনে যদি চার্জ থাকতো আর এটা যদি ইলেকট্রিকে যদি কন্ডাক্ট করে, মানে যদি পরিবাহী, ধরলাম এটা পরিবাহী, এখানে যদি চার্জ দিই তাহলে এই চার্জ আস্তে আস্তে গিয়ে এখানে এসে থামবে উপরে, কারণ চার্জের ধর্ম কোনো শার্প স্থানে গিয়ে জমা হয়, এটা চার্জের একটা ধর্ম। তো ঘর্ষণের ফলে আধানগুলো বস্তুর উপর স্থির অবস্থা থাকে বলে স্থিতি সৃষ্টি হয়, যেটা দেখাচ্ছিলাম একটু আগে, পরমাণু, নিউক্লিয়াস। এটা তোমরা আগে থেকে জেনে এসছো যে বাইরে কক্ষে ইলেকট্রন থাকে, মানে কক্ষপথে ইলেকট্রন থাকে, একটা না অনেকগুলো থাকে। আমি জাস্ট কটা দেখাচ্ছি, আর পাশে আর একটা পরমাণু আঁকছি, নিউক্লিয়াস, এটা হচ্ছে কক্ষপথ, এখানে ইলেকট্রন আছে। তো যখন দুটো বস্তুকে আমরা ঘষছি, হ্যাঁ, আর এক্ষেত্রে শর্ত হচ্ছে দুটো বস্তুকে আলাদা হতে হবে, নাহলে যেটা বললাম, যখন যদি দুটো বস্তু একই হয়, সেমি বডি, তো তাদের ইসে তাদের একটা বস্তু অনেকগুলো অনুপরমাণু দ্বারা তৈরি হয়, তাহলে ওই পরমাণুতে নিউক্লিয়াস যতগুলো প্রোটন থাকবে ততগুলো ইলেকট্রন থাকবে, আর সেম পরমাণু সেম জিনিস, তো এদের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে, ওই আর একটা এই পেন্টের ক্ষেত্রে সেম ইলেকট্রন থাকবে, ততগুলো নিউক্লিয়াস আছে নিশ্চয়ই, এর ক্ষেত্রে সবই সেম। তাই এদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান যতটা একে দেবে, ঠিক দেখা যাচ্ছে পরবর্তীতে এ ততটা দিয়ে দিল। তাই দুটো বস্তু সেম যদি বস্তু ঘষি, তাহলে কিন্তু কোনো ইসের আধানের বা চার্জের ইলেকট্রন, এই চার্জের আদান প্রদান হয় না, ফলে স্থিতি সৃষ্টি হয় না। তাই আমাদেরকে সবসময় ডিফারেন্ট বস্তু ঘষতে হবে। এই যে এটা যে লোহার যে টুকরোটা আছে দেখছো, এটা যদি ঘষি তাহলে এখানে স্থিতি সৃষ্টি হবে। তো কি সৃষ্টি হবে, দেখা যাচ্ছে ঘষার সময় দেখা যাচ্ছে যেটা শক্ত পদার্থ, এটা লোহা, এটা শক্ত পদার্থ। তো এর ইলেকট্রন গুলো এই নিউক্লিয়াস খুব অনেকটা এনার্জি বা বল প্রয়োগ করে এই কক্ষপথে বাইন্ড করে রেখেছে, মানে আবদ্ধ অবস্থায় রেখেছে, সহজে বেরোতে দেবে না। তো এই যে লোহার টুকরোটা আর এই পেনটা যদি ঘষি, তাহলে দেখা যাবে ইলেকট্রন গুলো সহজে এখান থেকে বেরিয়ে আসতে পারবে না। আর এক্ষেত্রে কি, এটা তো এটা কি পিভিসি দ্বারা তৈরি মনে হয় এটা। তো এখানে দেখা যাবে যে এর নিউক্লিয়াসটা এর তুলনায় কম শক্তি দিয়ে অ্যাট্রাকশন করছে, টানছে জিনিসটাকে, মানে ইলেকট্রনকে টানছে। তো তখন দেখা যাবে যে যদি এই দুটো পদার্থ ঘষছি, তাহলে দেখা যাচ্ছে এই ইলেকট্রন গুলো এর কক্ষপথে চলে আসছে, কিন্তু এখান থেকে এখানে আসছে না। তো যখন এই ইলেকট্রন এখান থেকে এখানে চলে যাবে ঘর্ষণের ফলে, তখন কি হবে, ইলেকট্রন, এখানে ইলেকট্রন তো বেড়ে যাবে, যখন ইলেকট্রন এখান থেকে ট্রান্সফার হবে তখন ইলেকট্রন বেড়ে যাবে, আর এখানে কি নিউক্লিয়াস ইলেকট্রন কমে যাবে। আর তাহলে দেখা যাচ্ছে ইলেকট্রন যদি বেড়ে যায় আর এখানে ইলেকট্রন কমে যাচ্ছে, তার মানে এখানে প্লাস চার্জের আধিক্য দেখা যায়, প্লাস চার্জ মানে পজিটিভ আধানের আধিক্য দেখা যাবে, আর এখানে নেগেটিভ আধানের আধিক্য দেখা যাবে। এই যে এখানে যে চার্জের ডিফারেন্স সৃষ্টি হলো, এর ফলে আধান সৃষ্টি হচ্ছে, অনেকগুলো পজিটিভ আধান সৃষ্টি হচ্ছে, এখানে নেগেটিভ আধান সৃষ্টি হচ্ছে, আর এর ফলে তৈরি হচ্ছে স্থিতড়িৎ। স্থিতড়িৎ কেন হচ্ছে না, এই যে ইলেকট্রন গুলো এই সারফেসেই আবদ্ধ থাকবে, এরা ওইভাবে মুভমেন্ট করতে পারবে না। যেমন ফ্যানের তারে বোর্ড থেকে কারেন্ট এসে চলে আসছিল, ইলেকট্রন গুলো বোর্ড থেকে ফ্যানে চলে আসছিল, বাট এখানে সেটা করতে পারবে না, কারণ এটা ইনসুলেটরের মধ্যে হচ্ছে। কারণে ইনসুলেটর মানে হচ্ছে কুপরিবাহী, যে ইলেকট্রনকে বা ইলেকট্রিককে পরিবহন করে না। আর একটা সুপরিবাহী, সুপরিবাহী কোনটাতে ছিল, যেটা আমরা বোর্ড থেকে কারেন্ট ফ্যানে নিয়ে আসছিলাম, টেবিল ফ্যানে বা কিছুতে বা এসিতে নিয়ে আসছিলাম, তো ওখানে ছিল একটা সুপরিবাহী। দেখেন ওর ভিতরে, ওই তারের ভিতরে থাকে যে প্লাস্টিকের যে ওয়্যারটা আছে, ওর ভিতরে তামার তার থাকে, ওই তামার তামাকে কপার বলে ইংলিশে অ্যাকচুয়ালি। তো ওই তার থাকে, তো ওই তারের মধ্যে দিয়ে সুপরিবাহী যেহেতু ওটার মধ্যে দিয়ে ইলেকট্রন চলে আসে, আর এখানে চলতড়িৎ সৃষ্টি হচ্ছে। আর এখানে যেহেতু এটা কুপরিবাহী, এখানে চলতড়িৎ সৃষ্টি হবে না, সো ইলেকট্রন গুলো যেতে পারবে না, তাহলে একই স্থানে আবদ্ধ থাকবে, ফলে স্থির তড়িতের সৃষ্টি হবে। আর কারেন্ট, যেটা আমরা এই সাধারণ জীবনে দেখে আসছি যে কারেন্ট ইলেকট্রিক, কি জিনিস এটা? কারেন্ট অ্যাকচুয়ালি হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। এই যে ইলেকট্রন এর স্রোত, মানে নদীর যেমন স্রোত হয় না, কারেন্ট মানে হচ্ছে স্রোত। অ্যাকচুয়ালি কারেন্টের বাংলা অর্থ হচ্ছে স্রোত। তো নদীর যেরকম স্রোত হয়, ওখানে কি জল চলে যায়, বাতাস যখন ঝড় বয়, ওটাতে বাতাস স্রোত বলে, ওটাকে এয়ার কারেন্ট বলে। আর যখন ইলেকট্রন যখন ওই স্রোতে, মানে ওই যে তার দিয়ে একদম পরপর পরপর চলে আসছে, তখন ইলেকট্রনের যে স্রোতটা হবে, সেটাকে বলে আমরা কারেন্ট বা কারেন্ট ইলেকট্রিসিটি। অ্যাকচুয়ালি কারেন্ট বলতে এটাই বোঝায় যে ইলেকট্রন কণার স্রোত। আর আমরা তোমরা এটাকে পড়ে এসছো, তাই বলে দিই যে ইলেকট্রনের চার্জ অ্যাকচুয়ালি মাইনাস হয়, কিন্তু ইলেকট্রন চার্জ নেগেটিভ
আর প্রোটনের চার্জ হয় পজিটিভ, -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই কুলম্ব কি আমরা পরে আসছি, ওটা একটা ইউনিট, এটা চার্জের ইউনিট, আমরা পরে ডিটেলসে আসছি। আর প্রোটনের চার্জ হচ্ছে 1.6, এখানে প্লাস হবে খালি, চার্জের মান সবই সেম, সব কিছু সেম, খালি নেগেটিভ আর পজিটিভের পার্থক্য। প্রোটনের চার্জ হচ্ছে প্লাস, এক মিনিট, P equal to plus 1.6 into 10⁻⁻19 কুলম্ব। এটা হচ্ছে প্রোটনের চার্জ, এটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ইলেকট্রনের চার্জ হয় নেগেটিভ আর প্রোটনের চার্জ হয় পজিটিভ। হ্যাঁ, এই যে আমাদের আশেপাশে যেসব ঘটনাগুলো ঘটে সাধারণত, এখানে দেখা যাচ্ছে থার্মোকল চেনো তো, অ্যাকচুয়ালি ফ্রিজ বা টিভি যখন ডেলিভারি হয় দেখবে ওই ফ্রিজ বা টিভি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ওর তলায় একটা সাদা রঙের একটা শীট থাকে। শীট মানে হচ্ছে অনেকগুলো, শীট মানে লেয়ার এক ধরনের। হ্যাঁ, তো ওই লেয়ার দেখে থাকে যাতে ওটা টিভিটাতে ক্ষতিগ্রস্ত না হয়। যদি নড়াচড়া করে দেখবে ওটা ওটা একটু সফট টাইপের হয়, থার্মোকল, অ্যাকচুয়ালি থার্মোকল বলে ওটার নাম। তো এই থার্মোকলকে এই নর্মাল লেভেল রাখবে। এটা হচ্ছে নর্মাল থার্মোকল, যেটা তোমাদের বাড়িতে কোনো টিভি বা ফ্রিজ ডেলিভারি হলো, তো ওখান থেকে যে সাদা রঙের যে শীটগুলো থাকে ওগুলো বের করে নিয়ে আসো, তারপর নিয়ে এসো, তারপরে তো এক্সপেরিমেন্ট তোমরা নিজেরা করতে পারবে। নিয়ে এসো, তারপরে কি করে একটা ব্লেড বা ছুরিকে এর এর এভাবে ধরো, এভাবে কাছে, দেখবে অ্যাট্রাকশন করছে না, কিছু অ্যাট্রাকশন হচ্ছে না, বা কিছু রিপালশন হচ্ছে না, বিকর্ষণ হচ্ছে না, আকর্ষণ করছে না। মানে ছুরিটাকে থার্মোকল বা ছুরিটা থার্মোকলকে আকর্ষণ করছে না। এটাকে আমরা যেটা বাংলা ভাষায় বলতাম, এটা শোলা বলতাম আমরা। তো ওই যেটা আমরা অ্যাকচুয়ালি আমি যেটা ইউজ করতাম, তো শোলা বলতাম এই জিনিসটাকে, শোলা। তো শোলাটাকে ও আকর্ষণও করছে না, বিকর্ষণও করছে না। না কেন করছে না, না কোনো ওদের মধ্যে কোনো আধান সৃষ্টি হয়নি বা কিছু সৃষ্টি হয়নি। আর মাধ্যাকর্ষণ শক্তি তো খুবই কম, আমরা আগের ক্লাসে লেকচারে দেখে নিয়েছি যে মাধ্যাকর্ষণ শক্তি তো এত কম, প্রায় জিরোর কাছাকাছি। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি তো এখানে আসছেই না, এখানে আসবে কি স্থিতরিতের কনসেপ্ট আসবে, ওটা নিয়ে আসছি। যখন ঘর্ষণ করা হয়নি, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি, যখন ঘর্ষণ করা হয়নি তখন ও অ্যাট্রাকশনও করছে না, মানে আকর্ষণও করছে না, রিপালশনও করছে না, বিকর্ষণও করছে না। কিন্তু যখনই আমি ওই ব্লেডটাকে দিয়ে থার্মোকলটা কেটে দিলাম, এই যে এখানে কাটছে দেখো, কেটে নিলাম, তখনই দেখা যাচ্ছে ওই ছোট ছোট টুকরো, থার্মোকলটা কাটার পরে ছোট ছোট টুকরো করেছি, হ্যাঁ, কিন্তু ওই কারণ স্থির তড়িতের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে, আকর্ষণ করার ক্ষমতা বা বিকর্ষণ করার ক্ষমতা রেঞ্জ থাকে একটা, মানে একটা কি বলে ওটা, একটা বাউন্ডারি থাকে, ওর বাইরে গেলে অত অ্যাট্রাকশন করতে পারবে না। তো ছোট ছোট টুকরো করে নাও, তো দেখা যাবে যখনই এটা কেটে নিলে, যখনই ঠেকাবে এবার ওই থার্মোকল এসে, তখন দেখবে অ্যাট্রাকশন করছে এভাবে, যে দেখা যাচ্ছে যেই ঠেকাবে ওটা তুলে নেবে এভাবে। এটা কেন হলো? এটা হলো স্থির তড়িতের কারণে, কারণ ঘর্ষণের ফলে স্থির তড়িৎ, আমি দেখালাম যে কিভাবে ইলেকট্রন একটা অণু থেকে, একটা পরমাণু থেকে অন্য পরমাণু ট্রান্সফার হচ্ছে, ওইভাবে স্থির তড়িৎ সৃষ্টি হচ্ছে। আর স্থির তড়িতের প্রভাবে একটা বল সৃষ্টি হচ্ছে, আকর্ষণ বল। আর এটা আকর্ষণ বল কেন হচ্ছে এটা পরে আসছি। আকর্ষণ হয়, বিকর্ষণ দু ধরনের হয়, কিন্তু এখানে আকর্ষণ হচ্ছে, আপাতত জানো যে এখানে আকর্ষণ হচ্ছে, তো কেন হচ্ছে না? স্থির তড়িৎ বলের কারণে এটা হচ্ছে। যদি পরীক্ষাতে উদাহরণ দিয়ে দেয়, যে যেটা আমি বলছিলাম যে নর্মাল থার্মোকলকে এমনি ছুরি বা ব্লেড আকর্ষণ করে না, কিন্তু যখন ওটা কেটে নিই তখন ওই ছোট টুকরোকে আকর্ষণ করে না, কেন? এর পিছনে হচ্ছে স্থির তড়িৎ। উত্তর হবে কি, স্থির তড়িৎ বলে, স্থির তড়িতের সৃষ্টি হয়েছে, ফলে স্থির তড়িৎ বলের সৃষ্টি হয়েছে। এখানে বলতে হবে যে ব্লেডে স্থির তড়িতের সৃষ্টি হয়েছে, তার ফলে স্থির তড়িৎ বলের ফলে, স্থির তড়িতের প্রভাবে স্থির তড়িৎ বলের সৃষ্টি হয়েছে, তার ফলে ওটা অ্যাট্রাকশন করছে, জিনিসটাকে আকর্ষণ করছে। এটা উত্তর হবে, তাহলে পুরো নম্বর পেয়ে যাবে। নেক্সট আর একটা উদাহরণ, ওই সেমই আমাদের দৈনন্দিন জীবনে যে উদাহরণগুলো দিচ্ছি, অ্যাকচুয়ালি যেটা আমরা চোখে দেখতে পাই, নর্মাল চিরুনি কাগজের টুকরোকে এমনি আকর্ষণ করে না, কিন্তু যখন তুমি এটা মাথা চিরে নেবে, চুল চিরে নেবে, তখন দেখা যাবে ওই সেম চিরুনি ওই সেম কাগজকে আকর্ষণ করছে। না কেন? না এখানে স্থির তড়িৎ বলের, স্থির তড়িতের সৃষ্টি হয়েছে, যার ফলে স্থির তড়িৎ বলের উদ্ভব ঘটেছে এবং এটাকে অ্যাট্রাকশন, আকর্ষণ করছে। ওটা লেখা, শীতকালে শুকনো চুল আঁচড়ানোর পর সঙ্গে সঙ্গে কয়েকটি কাগজের টুকরো খুব কাছে আনলে টুকরোগুলি চিরুনিকে আটকে যায়, যদি কিছুক্ষণ পর চিরুনি আবার আগের অবস্থায় ফিরে আসে। এটা বলতে চাইছে যে যদি কিছুক্ষণ পর ধরো, তাহলে ওটার অ্যাট্রাকশন করবে না, বা প্রথম অ্যাট্রাকশন করবে, পরে করবে না। এটা কেন করবে না আসছি। অথচ চুল আঁচড়ানোর আগে ওই কাগজের টুকরোগুলো মোটেই আকর্ষণ করে না। শীতকালে একটি ফলানো বেলুনকে তোমরা সোয়েটার পরেছে, ভালো লাগে,
সোয়েটারের গায়ে ভালো করে ঘষে ছেড়ে দিলে দেখা যাবে যে সেটি সোয়েটারের গায়ে আটকে আছে, পড়ছে না। অথচ বেলুনটিকে সোয়েটারের কাছে না ঘষে রাখলে সেটি তোমার সোয়েটারে আটকে থাকে না, পড়ে যায়। এটার কারণ স্থির তড়িৎ বল। আর একটা উদাহরণ হচ্ছে এরকম হবে যে তোমরা যখন সোয়েটার পরবে, দেখবে সোয়েটার পরার পর যখন খুলবে ওটাকে, অনেক সময় দেখবে যে এই লোমগুলো খাড়া 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 হয়ে যায়, লোমগুলো খাড়া হয়ে যায়। কেন হয়? সেম কারণ, স্থির তড়িৎ বলের কারণ হয়। ওখানে স্থির তড়িতের উদ্ভব ঘটেছে, কারণ ঘর্ষণ হয়েছে তোমার স্কিনের সাথে, আর ওই উলের বা পশমে যে সোয়েটারগুলো হয় সেটার সাথে ঘর্ষণ হয়েছে, ফলে ওর যে কোনো এক জায়গাতে চার্জের সৃষ্টি হয়েছে ইলেকট্রনের। অ্যাকচুয়ালি ইলেকট্রন এখানে আধিক্য দেখা যায় মানুষের শরীরে, এসে দেখা যাবে না পশমে। অ্যাকচুয়ালি ইলেকট্রন আধিক্য মানুষের শরীরে দেখা যায়, এর ফলে স্থির তড়িৎ বলের সৃষ্টি হয়, ফলে তোমার যে লোমগুলো একটু খাড়া খাড়া হয়ে যায়। বুঝতে পারবে, দেখবে হাত দিয়ে ঠেকালে তখন খাড়া হয়ে যায়, যখন দূরে আনলে কিন্তু তখন আর হয় না। এই ঘটনা কিন্তু কিছুক্ষণই হয়, সারাদিন সারাতে বা যখন থাকে তখন হয় না। অ্যাকচুয়ালি এটা তখন ঘটতে দেখা যায় যখন তুমি সোয়েটারটা পরেছিলে, খুলতে যাচ্ছ, যে ঘর্ষণটা হলো তারপরে দেখা যায়। এটা লক্ষ্য করে দেখবে, বুঝতে পারবে। তো ওই যে উপরিক্ত যে পরীক্ষা হলো, অ্যাকচুয়ালি বলেও দিয়েছি এটা আমি, যে কি সিদ্ধান্তে এলাম যে ঘর্ষণের ফলে তড়িৎ আধানের সৃষ্টি হয়। উপরিক্ত ঘটনা থেকে আমরা এই জানতে পারলাম যে ঘর্ষণের ফলে বস্তুতে তড়িৎ আধানের সৃষ্টি হচ্ছে। তো ঘর্ষণের ফলে বস্তুতে তড়িৎ আধানের সৃষ্টি হচ্ছে। এই যে পরিবারের একটা, এই যে বস্তুর একটা অবস্থার পরিবর্তন হচ্ছে। তো তো এই যে অবস্থার পরিবর্তন হচ্ছে, বা ঘর্ষণের ফলে বস্তুতে আধানের সৃষ্টি হচ্ছে, এই যে অবস্থাটা পরিবর্তন হলো, এই ঘটনাকে বলা হয় বস্তুর তড়িৎ দাহিত অবস্থা। এই লাইনটা ইম্পর্টেন্ট লাইন, একটা দেখে রাখবে ভালো করে, যে ঘর্ষণের ফলে বস্তুতে তৈরি হওয়া এই অবস্থাকে বলে তড়িৎ দাহিত অবস্থা। আর এরপরে আসছে আধানে। আমরা আধান বা চার্জ। তো আধান কাকে বলে? আধান হচ্ছে কোন বস্তুর মধ্যে যে তড়িৎ ধর্মের যে উপস্থিতি, সেটাকে বলে আধান। বস্তুর কোন বস্তুর মধ্যে তড়িৎ ধর্মের উপস্থিতিকে তড়িৎ আধান বা আধান বলা হয়। কোন বস্তুর মধ্যে তড়িৎ ধর্মের উপস্থিতিকে, তড়িৎ ধর্মের মানে তড়িৎ যেটা আমরা অ্যাকচুয়ালি দৈনন্দিন জীবনে ইউজ করছি, স্থির তড়িৎ বা চল তড়িৎ, যে কোনো তড়িৎ ধর্মের উপস্থিতিকে আধান বলা হয়। তো আধান দুই প্রকার হয়, ধনাত্মক আধান পজিটিভ চার্জ, আর ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। পজিটিভ চার্জকে বলা হয় প্রোটন, এর চার্জের মান হয় 1.6, যেটা একটু আগে দেখালাম, ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর নেগেটিভ চার্জ ইলেকট্রনের মান হয় 1.6, মাইনাস হবে প্রথমে, ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তার আগে একটা কথা বলি, যে অ্যাকচুয়ালি যে চার্জের ব্যাপারটা, এটা কোত্থেকে এসে? চার্জ যে ইলেকট্রন, চার্জ মানে কি, ইলেকট্রনের কথাটা কোত্থেকে এসে? ইলেকট্রন অ্যাকচুয়ালি গ্রিক শব্দ এটা একটা। তো গ্রিকরা একসময় দেখেছিল যে পাইন গাছের আঠা, তো পাইন গাছের যে আঠাটা বের হয়, তো ওটাকে বলে অ্যাম্বার, ওরা অ্যাম্বার বলতো। তো অ্যাম্বারকে যদি কোনো পদার্থে ঘষি, তাহলে ওই পদার্থে ঘষার ফলে দেখা যাচ্ছে একটা অদ্ভুত একটা ক্ষমতা পাচ্ছে, যার ফলে লাইট বস্তুকে, LIGHT, লাইট বস্তুগুলোকে, লাইট মানে হচ্ছে হালকা, এই লাইট মানে আলো না, এই লাইট মানে হচ্ছে হালকা, LIGHT, লাইট হালকা বস্তুগুলোকে অ্যাট্রাকশন করার, আকর্ষণ করার ক্ষমতা পাচ্ছে অ্যাম্বার। ওই অ্যাম্বার থেকেই ইলেকট্রন কথাটির উৎপত্তি, যে ইলেকট্রনের চার্জ আমরা দেখলাম এক্ষুনি, যে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আর আধানের ধর্ম, এবার আসছি আধানের ধর্ম। আধানের ধর্ম প্রথমে দেখে নেব, এরপর একটা এক্সপেরিমেন্ট আছে যেটাতে আধানের যে ধর্ম সেটা আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারবো ওখান থেকে, যে আধানের ধর্ম অ্যাকচুয়ালি এটাই হয়। যে আধানের ধর্ম হচ্ছে, তাহলে আমরা কি জানতে পারলাম, যে আধানের ধর্ম সম্বন্ধে এটা জানতে পারলাম যে একই জাতের তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে। অর্থাৎ ইংলিশে এরকম হবে যে সেম টাইপ অফ চার্জ রিপেল ইচ আদার, সেম টাইপ অফ চার্জ রিপেল ইচ আদার, আর ভিন্ন ডিফারেন্ট টাইপ অফ চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। সেম টাইপ অফ চার্জ মানে কি, ইলেকট্রন, এদের মধ্যে যে
ফোর্স কাজ করবে সেটা হচ্ছে বিকর্ষণ ফোর্স, রিপালশন ফোর্স হচ্ছে রিপালশন ফোর্স কাজ করবে এর মধ্যে। প্রোটনের মধ্যে রিপালশন ফোর্স কাজ করবে, যেটা হবে রিপালশন ফোর্স। আর ভিন্ন জাতের ডিফারেন্ট টাইপ অফ চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। এখানে যদি প্রোটন ইলেকট্রনের মধ্যে যে বলটা হবে, এখানে যে বলটা হবে, এখানে যে ফোর্সটা হবে এফটা, এটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স হবে। দেখো বুঝতে পারো, হাতে লেখা ভালো না তো, তাই বুঝে নাও। যে বলছি আমি বলে দিচ্ছি মুখে, যে প্রোটন ইলেকট্রনের মধ্যে ডিফারেন্ট চার্জের মধ্যে এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, মাইনাস প্লাস। প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে ফোর্সটা হবে সেটা হচ্ছে অ্যাট্রাকশন ফোর্স হবে। আর ইলেকট্রন মানে সেম টাইপ অফ চার্জের মধ্যে যে ফোর্স হবে সেটা কি হবে, রিপালশন ফোর্স হবে। তো এটা জানবো একটা এক্সপেরিমেন্ট থেকে আমরা। এরপরে একটা এক্সপেরিমেন্ট আছে আমরা যেটা ঘরোয়া প্রতিদিন করতেই পারি, মানে অ্যাকচুয়ালি এটাই বলতে চাইছি যে আমরা এটা ইজিলি করতেই পারি। যে তুমি কি করলে, যে বাজার থেকে দুটো বেলুন কিনে, বেলুন তো আমরা কিনে থাকি না, খেলা টেলা করি, তো এই যে দুটো বেলুন কিনে আনলে, ফোলালে দুটো বেলুনকে, কি করলে যে শীতকালে বা গরমকালে যে কোনো সময়, এটা আমি যে গেঞ্জিটা পরে আছি এটাতে ঘষলাম আমি, বা তুমি সোয়েটারে ঘষলে, তারপরে একটা বেলুনকে প্রথমে ঘষা হলো, তারপরে আরেকটা যে বেলুন ছিল ওটাই ঘষলে। এবার যখন তুমি বেলুন দুটোকে কাছাকাছি নিয়ে আসবে, দেখবে ওরা দূরে সরে যাচ্ছে। সুতো দিয়ে বাঁধতে দুটো বেলুনকে প্রথমে সুতো বেঁধে নেওয়ার পরে এরকম ভাবে ধরবে দুটো বেলুনকে। নেক্সটে যাচ্ছি আমি, ছবিটা দেওয়া আছে, যেটা বলছিলাম সেটা দেওয়া আছে এখানে, ছবিটা পরে দেওয়া আছে। এই যে এটা যখন বাজার থেকে কিনে আসলাম, যে ফুলিয়ে নিলাম, তখন দেখা যাচ্ছে বেলুনটা যে হয়ে রেখেছিলাম সে হয়ে আছে, খালি নিচে গ্র্যাভিটি কাজ করছে, ওখানে এখানে হালকা টান লাগবে, কারণ বেলুন খুব পাতলা তো বুঝতে পারবো না আমরা। এখানে কোনো ধরনের ফোর্স নেই, না অ্যাট্রাকশন ফোর্স না রিপালশন, যেভাবে রেখেছি সেইভাবে আছে প্রথম অবস্থায়। তারপরে কি করলাম, যেটা বললাম, যে ঘষে নিলাম আমরা, আমাদের যে কাপড়টা পরে আছি, যে সোয়েটারটা পরে সেটাতে ঘষে নিলাম। ঘষে নেওয়ার পর দেখা যাচ্ছে যেই দুটো বেলুন আমরা পরস্পরের কাছাকাছি নিয়ে আসছি, তখন রিপালশন করছে এখানে। এখানে রিপালশন হচ্ছে, আর এখানে নো ফোর্স। এবার আমি পুরো লিখবো না ফোর্স বানান, খালি এফ দিয়ে লিখে দেবো, আর রিপালশনকে আর দিয়ে লিখবো, আর অ্যাট্রাকশনকে এ দিয়ে লিখবো, এটা মনে রাখবে। এখানে কোনো ফোর্স কাজ করছে না। আর সেম সোয়েটারে ঘষার পরে, সোয়েটারে ঘষে নিলাম, তারপরে যেই বেলুন দুটোকে নিয়ে এসেছি দেখা যাচ্ছে দূরে সরে যাচ্ছে। মানে কি, নিজের সাথে কি বিকর্ষণ করছে, রিপালশন হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে রিপালশন হচ্ছে। তো এটা কেন হলো? তাহলে আমরা যেটা দেখলাম একটু আগে, দুটো পরমাণু, নিউক্লিয়াস, বাইরে ইলেকট্রন আছে, একটা করে রাখছি আপাতত খালি বোঝানোর জন্য, নিউক্লিয়াস, ইলেকট্রন আছে। তো যখন বস্তুটাকে ঘষেছি, আমি একটু কি বললাম, যে এরকম, যে যখন সেম দুটো বস্তু ঘষবো, তখন ইলেকট্রনের আদান প্রদান দুটো বস্তুর মধ্যে সেম হবে, মানে টোটাল যে চার্জ হবে বস্তু দুটোর মধ্যে, সেটা যদি ডিফারেন্ট করে জিরো হবে। এই দুটো এবার যদি ঘষতে থাকি, তাহলে এদের মধ্যে যে আদান সৃষ্টি হবে সেটা ডিফারেন্স করে জিরো হবে। মানে এক্ষেত্রে যতগুলো ইলেকট্রন এখান থেকে ট্রান্সফার হবে, এই পেন থেকে এই পেনে যত ট্রান্সফার হবে, আর এখান থেকে ততগুলো ইলেকট্রন ওই সেম সময়ে ততগুলো ট্রান্সফার হয়ে যাবে। তার ফলে আমরা কোনো স্থির তড়িৎ সৃষ্টি হবে না, অ্যাট্রাকশন রিপালশন কিছু দেখতে পাবো না। কিন্তু বেলুন আর সোয়েটার তো আলাদা। বেলুন একটা পদার্থ, সোয়েটার আলাদা পদার্থ, সোয়েটার বা গেঞ্জি যে কোনো কিছু একটা হলো ধরে নাও। তাহলে দেখা যাচ্ছে বেলুনকে দিয়ে যখন ঘষেছি সোয়েটারের সঙ্গে, তখন এরকম হবে যে কিছুটা ইলেকট্রন বেলুন থেকে বা সোয়েটার থেকে বেলুনে, বা বেলুন থেকে সোয়েটারে ট্রান্সফার হয়ে যাচ্ছে। তার ফলে যদি বেলুন থেকে সোয়েটারে ট্রান্সফার হয়, তাহলে সেটা বেলুনে ইলেকট্রন যদি বেলুন থেকে সোয়েটারে ট্রান্সফার হয়, তাহলে বেলুনে কি পজিটিভ চার্জ আধিক্য হবে, তাহলে সেটা কি পজিটিভ হয়ে থাকবে। ধরে নিলাম ফার্স্ট ক্ষেত্রে ধরে নিচ্ছি যে ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, বেলুন থেকে সোয়েটারে ট্রান্সফার হয়েছে ইলেকট্রন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাহলে বেলুনে পজিটিভ চার্জ আধিক্য হচ্ছে, পজিটিভ চার্জ প্রোটন পি। আবার একটা বেলুন ঘষলাম ওখানে, তাহলে ওখানে কি হবে, প্রথম ক্ষেত্রে দেখা গেল যে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, ধরে নিয়েছি। পরবর্তীতে কি হবে, ঘষলে সেমই হবে। সেম মানে কি, ইলেকট্রন ট্রান্সফার হবে, তাহলে এই ক্ষেত্রে প্রোটনের আধিক্য হবে পি, আধিক্য হবে এর এক্সএস, মানে হচ্ছে আধিক্য, প্রোটন আধিক্য হচ্ছে। তাহলে এখানে কি হবে, প্রোটন আছে,
না এক্সেস প্রোটন আছে, ইলেকট্রন কম আছে, এখানে এক্সেস। প্রোটন প্রোটন তাহলে কি হবে, প্রোটন প্রোটন নিজেকে রিপেল করবে। আর এটাই যদি উল্টো উদাহরণ দিয়ে ধরতাম, যে দেখা যাচ্ছে ইলেকট্রন থেকে তোমার সোয়েটার থেকে বেলুনে ট্রান্সফার হচ্ছে, তাহলে বেলুনে নেগেটিভ চার্জ হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন চলে আসছে, ইলেকট্রন আধিক্য হচ্ছে। আর সেম ওটা তো ইলেকট্রন আধিক্য হচ্ছে, তাহলে এটা নেগেটিভ নেগেটিভ হয়ে যাবে, ফের রিপালশন হবে। রিপালশন হচ্ছে, তাহলে এটা বলতে পারলাম, এখান থেকে এটা বলতে পারছি যে ঘষার সময় দুটো বেলুনের সেম আধান সৃষ্টি হয়েছিল, তাহলে সেম আধান পরস্পরকে রিপালশন করে। আর আরেকটা যে লাইনে আমরা বলেছিলাম যে ডিফারেন্ট চার্জ, মানে ভিন্ন চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এবার কি করো, ওই সেম বেলুন দুটোকেই তুমি বেলুন ইসে নিয়ে চলে যাও, ওই যে শরীরের সাথে ঘষেছিলে ওই শরীরের কাছে নিয়ে দেখো, ওটা ধরে রাখতে হবে না, এমনি থেকে যাবে, মানে অ্যাট্রাকশন করছে, একটা ফোর্স কাজ করছে, এমনি থেকে যাবে, নিচে পড়বে না, দেখবে। তাহলে এটা বুঝতে পারলাম যে বেলুন আর শরীরের মধ্যে আকর্ষণ সৃষ্টির কারণ হচ্ছে বেলুনের হয়েছিল ডিফারেন্ট চার্জ, আর বেলুন আর শরীরের মধ্যে ডিফারেন্ট চার্জ সৃষ্টি হয়েছে। যদি বেলুনে যদি ধরে নিয়েছিলাম প্রোটন সৃষ্টি হয়েছে প্লাস, আর এখানে ইলেকট্রন সৃষ্টি হয়েছে নেগেটিভ, মানে ইলেকট্রন এখান থেকে ট্রান্সফার হয়ে গেছে। যদি ইলেকট্রন আর প্রোটনের ডিফারেন্স ঘটেছে, তাই এখানে বেলুন আর শরীরের মধ্যে একটা মানে আকর্ষণ বলের সৃষ্টি হয়েছে, আর এখানে রিপালশন সৃষ্টি হয়েছে। অতএব এখান থেকে আমরা বলতে পারি যে একই জাতীয় তড়িতাধান, মানে সেম টাইপ অফ চার্জ রিপেল ইচ আদার, লিখে দিই এটা, সেম টাইপ অফ চার্জ repel each other। আর ডিফারেন্ট কে আমি ছোটতে ডিফ লিখলাম, ডিফারেন্ট টাইপ অফ চার্জ attract each other। ওকে, প্রমাণ তাহলে এখান থেকে দুটি ফলার বেলুনকে, যেটা আমি এক্সপেরিমেন্টটা দেখালাম, মুখে বললাম যেটা, সেটা লেখা আছে এখানে, দুটো ফলার বেলুন ঝুলিয়ে পাশে আকর্ষণ করবে, কিন্তু আকর্ষণ কিছু দেখা যায় না যে ঝুলিয়ে রাখে নর্মাল অবস্থায়। কিন্তু এবার ওই এটা ফলানো হবে, ফয়কার ভুল লেখা হয়েছে, সরি। তো ফলানো বেলুন দুটোকে সেটার কাছে ভালোভাবে ঘষো, এবার সুতো দিয়ে পাশাপাশি ঝুলিয়ে ধরো, দেখা যায় দুটো বেলুন পরস্পর থেকে দূরে সরে গেল, অর্থাৎ বেলুন দুটো বিকর্ষণ করলো, একে অপরকে বিকর্ষণ করলো। অথচ বেলুন দুটোকে সোয়েটারের গায়ে সোয়েটারে ভালোভাবে ঘষে ছেড়ে দিলে তারা কিন্তু সেটাকে আটকে থাকে, পড়ে যায় না, কারণ ওখানে ডিফারেন্ট টাইপ অফ চার্জ সৃষ্টি হয়েছে, প্রোটন ইলেকট্রন, দেখা যাচ্ছে প্রোটন অধিক হয়েছে বেলুনে আর ইলেকট্রন অধিক হয়েছে সোয়েটারে, তাই ওটা ঘর্ষণের পরে আকর্ষণ সৃষ্টি হয়েছে, ফলে ওটা নিজে খসে পড়ছে না। নেক্সট আছে আমাদের বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পরীক্ষা ও সিদ্ধান্ত। এখানে আমি সিদ্ধান্ত লিখে রেখেছি, হ্যাঁ। তো উনি অ্যাকচুয়ালি সিদ্ধান্ত আসতে পারেনি, বইটা যদি ভালোভাবে রিডিং পড়ো দেখবে ওখানে লেখা আছে এভাবে, যে সিদ্ধান্ত উনি ঠিকভাবে আসতে পারেননি। তো মোটামুটি একটা ধারণা এসেছিল যে উনি এটা নিয়ে কাজ করছিল যে এই যখন ঘর্ষণের ফলে যে তড়িতাধান সৃষ্টি হচ্ছে, যে কোনটা কাকে আকর্ষণ করবে বা কাকে বিকর্ষণ করবে, এটা নিয়ে উনি একটা ধারণা দিয়েছিল যে যে এখানে কয়টা তালিকা দেওয়া আছে, যে পশমূল, এটা দেখে নেবে একটু কি কি দেওয়া আছে। যে তালিকার বৈশিষ্ট্য হচ্ছে যে উপরে যে পদার্থগুলো আছে সেটাকে যদি নিচের গুলো ঘষি, অর্থাৎ পশমকে দিয়ে যদি কাঁচকে ঘষি, তাহলে দেখা যায় পশমে পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে আর কাঁচে নেগেটিভ চার্জ সৃষ্টি হয়েছে। মানে পশমে প্রোটনের আধিক্য ঘটেছে আর কাঁচে ইলেকট্রনের আধিক্য ঘটেছে। তো আমরা বারে বারে দেখছি কখন থেকে যে ঘষলে খালি ইলেকট্রনই কেন ট্রান্সফার হচ্ছে, প্রোটন কই হচ্ছে না, কেন হচ্ছে না? কারণ হচ্ছে একটা পরমাণু নাকি তার মধ্যে নিউক্লিয়াস, এখানে এই যে নিউক্লিয়াস আছে না, পরবর্তী বড় ক্লাসে 11-12 জানতে পারবে ডিটেলসে, সায়েন্স নিয়ে যদি পড়ো, বা ক্লাস 9-10ও আছে এগুলো। এই নিউক্লিয়াস খুবই 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 একটা ছোট জায়গার মধ্যে জিনিস মানে জিনিস তো না, নিউক্লিয়াসই বলে অ্যাকচুয়ালি এটাকে, খুবই খুবই একটা শর্ট জায়গাতে থাকে এটা,
যেখানে প্রোটন আর নিউট্রন থাকে। প্রোটন প্রোটনের মধ্যে খুবই একটা অ্যাট্রাকশন বল সৃষ্টি কারণ আলাদা আছে ওখানে, ভর ত্রুটি বলে একটা কথা হয়, পরবর্তীতে সেগুলো যাই হোক ওটা বলছি না। তো এই নিউক্লিয়াস থেকে প্রোটন বের করা খুবই মুশকিল, অনেক ফোর্স দিতে হবে। কিন্তু এই যেখানে ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরছে এদেরকে বের করা খুবই সহজ, তাই ঘর্ষণের ফলে ইলেকট্রন বেরিয়ে যায় কিন্তু প্রোটন বের হয় না, কারণ প্রোটন নিউক্লিয়াসে খুবই শক্তভাবে অনেক ফোর্স দ্বারা আবদ্ধ থাকে। এর ফলে ইলেকট্রন বেড়ে যায়, বেরিয়ে যায় ওখান থেকে। তার ফলে যেখান থেকে দেখা যাচ্ছে দুটো পরমাণু আছে এরকম, ইলেকট্রন এখানে ট্রান্সফার হয়ে গেল, তাহলে দুটো ইলেকট্রন হয়ে যাবে, এটা যদি এখানে ট্রান্সফার হয়ে যায় তাহলে এখানে একটা ইলেকট্রন কমে গেল, তাহলে ইলেকট্রন কমে গেল ওটা না বলে বলছি যে প্রোটন অধিক হয়ে যাচ্ছে। প্রোটন সেমি থাকছে একটা পরমাণুতে, কিন্তু ইলেকট্রন খালি ওখান থেকে আরেকটা পরমাণুতে ট্রান্সফার হচ্ছে, তার ফলে এখানে ইলেকট্রনের সংখ্যা কমে যাচ্ছে এবং প্রোটনের সংখ্যা সেম থাকছে। বাট এটা বলতে পারি যে ইলেকট্রন কমে যাচ্ছে মানে প্রোটন বেড়ে যাচ্ছে, ধরে নিতে পারি। অ্যাকচুয়ালি আমরা বোঝার সুবিধার্থে, লেখার সুবিধার্থে আমরা এটা বলতে পারি যে প্রোটন অধিক হচ্ছে, ইলেকট্রন অধিক হচ্ছে। অ্যাকচুয়ালি ইলেকট্রন ট্রান্সফার হয়, প্রোটন হয় না, কারণ বললাম এখানে অনেক বল দ্বারা এটা আবদ্ধ থাকে এই কারণে। যে ওটা যেটা বললাম একটু আগে, যে তালিকায় অবস্থিত যে কোনো দুটি বস্তুকে পরস্পর ঘষলে দেখা যায় বস্তুর তালিকায় অবস্থিত যে কোনো দুটি বস্তুকে পরস্পর ঘষলে সেই বস্তুর আধানকে ধনাত্মক বলা হবে যার নাম তালিকার উপরে আছে। যেটা বললাম যে পশমকে যদি কাজ দিয়ে ঘষি তাহলে পশমে দেখা যাচ্ছে পজিটিভ চার্জ অধিক হচ্ছে, মানে প্রোটন বেশি দেখা যাবে, কারণ ইলেকট্রন গুলো ট্রান্সফার হয়ে গেছে কাচের গায়ে। আর যে বস্তুর আধান আর সেই বস্তুর আধানকে ঋণাত্মক ঋণাত্মক মানে নেগেটিভ মানে ঋণাত্মক। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, নেগেটিভকে মাইনাস ভি দিয়ে লেখা হয় আর পজিটিভকে প্লাস ভি দ্বারা লেখা হয়। এটা শর্ট ফর্ম, এটা লেখার বা পরীক্ষাতে লেখার বা বোর্ডে লেখার সুবিধার্থে লিখছি। প্লাস ভি কে বলা হয় পজিটিভ, যেটা ধনাত্মক, আর মাইনাস ভি কে বলা হয় নেগেটিভ, ঋণাত্মক। তার নাম তালিকার নিচে আছে। ওকে, তো আমাদের যেরকম স্যার আইজাক নিউটন ছিলেন, তো এখানে আর একটা বিজ্ঞানী ছিল অগাস্তিন দা কুলাম, মানে পুরো নাম হচ্ছে অগাস্তিন দা কুলাম। তো স্যার আইজাক নিউটন কি করেছিল স্যার আইজাক নিউটন করেছিল যে দুটো বস্তুর মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স মানে মহাকর্ষ বল কত হচ্ছে সেটা তিনি বের করেছিল, সেটা সূত্র দিয়েছিল। তো সেই আর এক্ষেত্রে কি করলো যে অ্যাকচুয়ালি একটু কি দেখলাম আমরা, যে ইলেকট্রন রিপালশন হচ্ছে ফোর্স একটা, ইলেকট্রন আর প্রোটন অ্যাট্রাকশন হচ্ছে, এই যে বললাম একটু আগে যে আর দ্বারা রিপালশন লিখছি আর এই দ্বারা অ্যাট্রাকশন হচ্ছে আকর্ষণ আর রিপালশন মানে বিকর্ষণ হচ্ছে। এটাতে ফোর্স নাকি একটা বল, তো সেই বলের মান বের করবো আমরা না অ্যাকচুয়ালি সাহায্য করেছিলেন বিজ্ঞানী, উনি বের করেছিলেন, একটা সূত্র দিয়েছিলেন। তো এই ফোর্স বের করার জন্য উনি একটা সূত্র দিয়েছিলেন যে দুটি বিন্দুদের মধ্যে কতটা ফোর্স কতটা আকর্ষণ ফোর্স বা কতটা বিকর্ষণ ফোর্স হচ্ছে, কতটা অ্যাট্রাকশন কতটা রিপালশন ফোর্স হচ্ছে, বল হচ্ছে। তো সেটা বোঝার জন্য একটা সূত্র দিয়েছিলেন, এবং সূত্র দিয়েছিলেন প্লাস গাণিতিক রূপে দিয়েছিলেন। গাণিতিক রূপে লিখছি, আগে সূত্রটা আমরা দেখিনি একবার, যে এক মিনিট, যে দুটি বিন্দু আধানের বা বৈদ্যুতিক আধান, বৈদ্যুতিক মানে ইলেকট্রিক, অ্যাকচুয়ালি ইলেকট্রনকে বলছে, ইলেকট্রন বা প্রোটন, যদি বিন্দু আধান, এখন অনেক কিছু বলা হয়নি, প্রোটন না ইলেকট্রন, সরি নিউট্রন হবে না, নিউট্রন নিস্তড়িত হয়, নিউটনকে এন দ্বারা ছোট হাতের এন দ্বারা বলা হয় এটাকে নিস্তড়িত। এর চার্জ যদি বলে নিউটনের চার্জ কত হয়, এর মাথায় CHARG চার্জ হবে 0। নিউটনে কোনো চার্জ হয় না, তাই বাংলায় বলে নিস্তড়িত নিউটন। আমরা কাজ করব কি নিয়ে, প্রোটন আর ইলেকট্রনকে নিয়ে, এটা নিয়ে আমাদের কাজ, সবকিছু ওদেরকে নিয়ে কাজ হবে। দুটি বৈদ্যুতিক বিন্দু আধানের মধ্যে বর্তী আকর্ষণ বা বিকর্ষণ যদি সেম টাইপ অফ চার্জ হয় তাহলে বিকর্ষণ, যদি সেম টাইপ, যদি ইলেকট্রন হয় সমজাতীয় আধান পরস্পর বিকর্ষণ করে, আধান পড়লাম একটু আগে। আকর্ষণ বিকর্ষণ বল তাদের আধানের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আমি কি বলেছে সেটা লিখছি, ভ্যারিয়েশন আকারে লিখছি ভেদে, যে সমানুপাতিক চিহ্ন তো এটা, যে এফ ভ্যারিজিয়াস, এটা ভ্যারিজিয়াস বলে দুই বিন্দু আধানের গুণফলের সমানুপাতিক। দেখো তাহলে দুটি বিন্দু ধরে নিচে এরকম আছে, যে এখানে দুটো বিন্দু আধান আছে, কোথায় লিখবো, এখানে লিখি, কি
Q1 Q2 চার্জকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, ছোট হাতের বড় হাতের দ্বারা লেখা যেতে পারে। আমি ছোট হাতে নিয়েছি, এটা Q2 হবে। এদের মধ্যবর্তী দূরত্ব ধরে নিলাম আর ডিস্টেন্স। হ্যাঁ, তো কি বলেছে, গুণফলের সমানুপাতিক। এ ভ্যারিজিয়াস Q1 ইন্টু Q2 আর মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এ ভ্যারিজিয়াস 1/r²। এর আগে আমরা পড়েছি একবার যে যৌগিক ভেদ, এখানে যে যৌগিক ভেদের সূত্র লাগাই, ভেদ ডিটেলসে আছে ক্লাস 10-এ। আপাতত যেটা বলছি, এর আগে আমি এই সূত্রটা লাগিয়েছি যে যখন যৌগিক ভেদ মানে যোগ করবো, এটাকে ভেদকে যখন যোগ করবো, তখন এই উপরে পার্ট দুটো গুণ হয়ে যায়। এই যে এই দুটো পার্ট গুণ হয়ে যাবে, তাহলে একদম যেটা ফাইনাল রূপ হবে সূত্রের, সেটা হচ্ছে এফ ভ্যারিজিয়াস Q1 Q2 বাই r²। এটা সূত্রের একদম গাণিতিক রূপ। আর ভ্যারিজিয়াস, সরি এখানে ইকুয়াল টু হবে না, ভুলে লিখে দিই, সরি। এই ভ্যারিজিয়াস কিন্তু উঠিয়ে দিই আমরা এখনই, তাহলে আমরা একটা কনস্ট্যান্ট পাবো, এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট কে দিয়ে লিখছি আমি, কে Q1 Q2 বাই r²। এটা হচ্ছে স্যার কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। ভালো করে দেখে নাও, এদিকে দেখো ভালো করে, অন্যদিকে মন দিয়ে এদিকে দেখো, যেটা লিখছি ভালোভাবে কনসেন্ট্রেট করার দিকে মনোযোগ দাও। যেটা লিখেছি যে স্যার কুলম্ব সূত্রের গাণিতিক রূপ হচ্ছে কে ইকুয়াল টু Q1 Q2 বাই r²। কে হচ্ছে কুলম্বের ধ্রুবক। এই ভ্যারিজিয়াস তুলে একটা ধ্রুবক পাওয়া যায়, এটা জাতামাতা বসে দিতে পারি না আমরা, অ্যাকচুয়ালি এটা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আসে। কে এসেছিল, আর আইজাক নিউটনের ক্ষেত্রে এসেছিল জি এসেছিল। জি এর মান কত ছিল, 6.67 × 10⁻11 কেজি স্কয়ার। নিউটন পার মিটার স্কয়ার কেজি স্কয়ার। এটা ছিল স্যার আইজাক নিউটনের সর্বজনীন ধ্রুবকের মান এটা। তো এই জি যেটা ছিল স্যার আইজাক নিউটনের সূত্রে, ওটা কিন্তু কোনো মিডিয়ামের উপর ডিপেন্ড করে না। তুমি যদি দুটো বিন্দু না যদি এমভাবে যদি বস্তুকে জলের মধ্যে ডুবিয়ে দাও বা মহাশূন্যে নিয়ে চলে যাও, ওদের যে জি এর মান সেটা সেম থাকবে। জি কারোর উপর ডিপেন্ড করে না, কোনো মিডিয়ামের উপর ওটা নির্ভর করে না, ওটার মান সর্বদা সেম থাকবে। কিন্তু এই যে কে এর মান, যে অগাস্টিন দা কুলম্ব যে সূত্র দিয়েছিল, যে ধ্রুবকটা দিয়েছিল কে, এই কে এর মান কিন্তু মিডিয়াম অনুযায়ী চেঞ্জ হতে থাকে। কে এর মান মিডিয়াম অনুযায়ী চেঞ্জ হতে থাকে। তো তাই আমরা স্যার আইজাক নিউটনের সূত্রের ক্ষেত্রে জি কে বলবো সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক, কিন্তু স্যার কুলম্বের ক্ষেত্রে কে আমরা কুলম্বের ধ্রুবককে বলবো, কখনো সর্বজনীন বলতে পারবো না। কারণ এটা যদি জলে ডুবিয়ে দিই দুটো চার্জকে, ওদের মধ্যে অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স কমে যাবে বা বেড়ে যেতেও পারে। এটা ডিপেন্ড করছে মিডিয়ামের উপর, পরবর্তীতে আছে। তো কে সর্বজনীন না, মানে কুলম্বের সূত্র সর্বজনীন না, কিন্তু নিউটন স্যারের সূত্র সর্বজনীন। তুমি যেখানে ইচ্ছা লাগাতে পারো, এটা প্রত্যেকটা জায়গায় খাটবে এবং জি এর মান সেম থাকবে। কিন্তু কুলম্বের সূত্রের ক্ষেত্রে কে এর মান সেম থাকবে না। এটা বলার আগে একটা জিনিস বলি আমি, যেটা কে লিখলাম, কে এর মান দুটো হয়, একটা এসআই তে হয়, একটা সিজিএস হয়। এসআই তে এর মান হয় 9 × 10⁹। আর একক কি হচ্ছে, একক আমরা এইভাবে বের করতে পারি, কে Q1 Q2 বাই r², কে ইকুয়াল টু এফ ইন্টু r² বাই Q1 Q2। নিউটন মিটার স্কয়ার, আর চার্জের একক হচ্ছে কুলম্ব পার কুলম্ব স্কয়ার। কুলম্ব ইন্টু কুলম্ব, কুলম্ব স্কয়ার। আচ্ছা, ডেরিভেশন নাই তোমাদের, তার সেটা মনে রাখবে যে একক এটা হয় যে নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার কে এর একক হয়। আর কে এর মান সিজিএস পদ্ধতিতে, এটা এসআই পদ্ধতিতে। আর সিজিএস এ কে এর মান অন ধরা হয়।
কে এর মান যেটা বলছিলাম যে সিজিএস 1 ধরা হয় আর এসআই তে ধরা হয় 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। তো আমরা এই যে সূত্রগুলো লিখছি যে কিউ এর মান কি হবে, যে কুলম্বে চার্জের মান কি হবে, আধানের মান কত হবে, তো সেটা বের করার জন্য আরেকটা বিজ্ঞানী এসেছিল গাউস, ইংরেজিতে গস নামের, GUSS গস হয়, তো বাংলায় গাউস লিখেছে। ঠিক আছে, তড়িৎ আধান মাপার উপায়কে আমরা গাউসের উপায় বললাম, মানে উপায় দিয়েছিলেন যার মাধ্যমে আমরা একে তড়িৎ আধানকে মানে ইলেকট্রন প্রোটনের যে একটা চার্জের মান কত হবে, এটা তো জানি না যে ইলেকট্রন, এটা খালি চার্জের জানতাম ওটা যে ইলেকট্রনের উপর চার্জ কত থাকে 1.6 × 10⁻19 কুলম্ব। তো এই চার্জকে মাপার জন্য তিনি একটা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তো তার পদ্ধতি থেকে আমরা চার্জকে মাপতে পারি। তিনি লেখা আছে দেখো এখানে, যদি একই পরিমাণ সমাধানযুক্ত দুটি বিন্দু আকৃতির বস্তুকে শূন্য স্থানে থেকে পরস্পর 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়, কি করা হলো, দুটো বিন্দু আধানকে 1 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো, একটা বিন্দু আধান Q1 Q2 1 সেন্টিমিটার দূরত্বের মধ্যে। তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি 1 ডাইন হয়, তাহলে সেটাকে বলবো, তাহলে দুটো বিন্দু আধানের মান হচ্ছে অন ইএসইউ করে, মানে এর মান হচ্ছে অন ইএসইউ, এর মান হচ্ছে অন ইএসইউ। ইএস এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা একটা সিজিএস ইউনিট। দেখো সিজিএস নেওয়া হয়েছে সেন্টিমিটার দূরত্বে 1 ডাইন, বলা হয় সেই দুটি প্রতিটির আধানের পরিমাণ 1 ইএসইউ বা স্ট্যাট কুলম্ব, স্ট্যাট কুলম্ব বলে। ওকে, তো 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম্ব হচ্ছে আধান মাপার একক, আধান মানে চার্জ মাপার একক, যে কত পরিমাণ চার্জ আছে, সে প্রোটন হতে পারে, সে ইলেকট্রন হতে পারে, তো ও মাপার একক হচ্ছে স্ট্যাট কুলম্ব। এটা সিজিএস পদ্ধতিতে হয়, এটা হচ্ছে সিজিএস পদ্ধতির ইউনিট। আর এসআই তে যেটা কুলম্ব লিখছিলাম, যে ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19 মানে -1.6 × 10⁻19 লিখছিলাম, যে কুলম্ব লিখছিলাম, এটা হচ্ছে এসআই তে একক, চার্জের একক হচ্ছে কুলম্ব, আর সিজিএস একক হচ্ছে ইএসইউ, সিজিএস পদ্ধতিতে একক সেমি গ্রাম সেকেন্ড পুরো মিটার, তার একক হচ্ছে ইএসইউ। তাহলে অন ইএসইউ ইকুয়াল টু, সরি অন ইএসইউ লিখছে না আপাতত লিখছি যে অন কুলম্ব ইকুয়াল টু 3 × 10⁹ ইএসইউ। এটা যদি অন ইএসইউ লিখি তাহলে কি হবে, এটা ভাগ হয়ে যাবে নিচে, তাহলে কি হবে, এরকম হবে অন বাই 3 × 10⁻9 হবে, এখানে উপর তুললে 9 হয়ে যাবে, -9 হবে, এটা 3 দিয়ে ভাগ করতে হবে 10কে, 10⁻9 ইএসইউ, মানে 3 বিলিয়ন ভাগের 1 ভাগ হচ্ছে এটা, মানে 1 কুলম্ব ইকুয়াল হচ্ছে 3 বিলিয়ন ইএসইউ, বিলিয়ন মানে 1 বিলিয়ন মানে 100 কোটি, 3 বিলিয়ন মানে 300 কোটি হবে, মানে 1 কুলম্ব ইকুয়াল টু 300 কোটি ইএসইউ, এরকম ব্যাপার। মানে ইএসইউ খুবই ছোট ইউনিট, আর কুলম্ব অনেকটা বড় ইউনিট, 3 বিলিয়ন মানে ভাবছো 300 কোটি, অনেকটা বড় ইউনিট, তার মানে হচ্ছে 3 × 10⁻9 ইএসইউ। অ্যাকচুয়ালি এটা 2.99 এরকম কিছু আসে, আমরা অ্যাপ্রক্সিমেট মানে কি আসন্ন মান বের করে যেটা হয়, তো সেটাকে আমরা 3 লিখেছি, তো 3 × 9 ইএসইউ হয়। তো তড়িৎ আধান মাপার এই উপায়কে আমরা গাউসের উপায় বলি। গাউস আমাদের বিজ্ঞানী এই উপায়টা দিয়েছিল, যে কার আধান কত হবে, কার মান কত হবে, কিভাবে বের করতে হবে, সেই উপায়টা তিনি দিয়েছিল। এটা একটু দেখে নিই আমরা কি লেখা আছে, খালি পড়ে নাও একবার, যে সমস্ত পদার্থ পরমাণু দ্বারা তৈরি, এটা আমরা জানি, অণু পরমাণু দ্বারা তৈরি, অণু প্রথমে থাকে পরমাণু, তারপরে আসে অণু, মানে একটা কার্বন ডাইঅক্সাইড যেন CO2 হয়, সংকেত, এখানে অ্যাকচুয়ালি একটা 3 এর সংখ্যক পরমাণু আছে, এটা পরে আসবো না, জাস্ট শুনে রাখা আপাতত। এখন 3 এর সংখ্যক পরমাণু আছে এখানে, তাহলে বলতে পারি যে 3টে পরমাণু দ্বারা গঠিত, জাস্ট বলছি আপাতত, উদাহরণ দিচ্ছি। তো সেরকম একটা পদার্থ, একটা অণু 1টা 2টো 3টে 4টে 5টে 10টা পরমাণু দ্বারা গঠিত হতে পারে, যে অণু তৈরি হয়। তো প্রত্যেকটা পদার্থ পরমাণু দ্বারা, মানে পদার্থের একদম ছোট যে পোরশন থাকে সেটা পরমাণু বলে, পরমাণুর মধ্যে আবার প্রোটন ইলেকট্রন থাকে। এখন তো নতুন টেকনোলজি আবিষ্কার হয়েছে যে খালি ইলেকট্রন প্রোটনই লাস্ট পর্যায়ে না,
ওর ভিতরে আরো ভাঙা হচ্ছে ওটাকে, যে কোয়ার্ক নামে একটা কোয়ার্ক, কিউ আর কে, কোয়ার্ক নামে একটা ইলেকট্রনকে যদি ভেঙে দিই আর প্রোটনকে যদি ভেঙে দিই, কোয়ার্ক নামে একটা ওই আধান টাইপের একটা পাওয়া গেছে, তো ওই দ্বারা তৈরি হয়। মানে ইলেকট্রন প্রোটনকে এখন ভাঙা সম্ভব হচ্ছে, খালি অনুপরমাণুতে শেষ না, ইলেকট্রন প্রোটনকে ভেঙে এখন বিজ্ঞানীরা কোয়ার্ক নামে একটা আধান বের করেছে। তো যেটা দেখিনি, খালি সমস্ত পদার্থ পরমাণু দ্বারা তৈরি। একটি পরমাণু তৈরি হয় 3 রকমের কণা দিয়ে, একটি পরমাণু যেটা এক্ষুনি বললাম 3 রকম কণা দিয়ে, যে প্রোটন, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। প্রোটন আর নিউট্রন থাকে নিউক্লিয়াসে, এন লিখে রাখছি, NECLUS, নিউক্লিয়াস। এটা থাকে নিউক্লিয়াসে, আর এটা থেকে বাইরের কক্ষপথে থাকে, এরা বাইরের অরবিটে থাকে। এখানে থাকে প্রোটন প্লাস নিউট্রন, ছোট তেন দ্বারা লিখলাম, আর বাইরে থাকে ইলেকট্রন। ওকে, একমাত্র ব্যতিক্রম হাইড্রোজেন পরমাণু, যার ক্ষেত্রে কোনো নিউট্রন নেই। হাইড্রোজেনের যে প্রোটিয়াম যে পরমাণুটা হয়, এখানে তিনটে আইসোটোপ হয়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম বলে যেটাকে। তো ও ক্ষেত্রে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে নিউট্রন থাকে, কিন্তু প্রোটিয়ামে থাকে না। তো এখানে প্রোটিয়ামের কথা বলা হয়েছে, আইসোটোপ প্রোটিয়াম, যে ক্ষেত্রে কোনো নিউট্রন থাকে না। একমাত্র পরমাণু যেখানে নিউট্রন থাকে সেটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর একটা আইসোটোপ। পরবর্তীতে আছে হয়তো, পরবর্তী চ্যাপ্টারে আছে, তখন জেনে নেবো আমরা আইসোটোপ কি। ওই ওখানে কোনো নিউট্রন থাকে না। আর 3 নম্বর, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, এতক্ষণ দেখে এলাম যেটা, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক কণা, অন -1.6 × 10⁻⁹ কুলম্ব, আর প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা। আর নিউট্রনে কোনো তড়িৎ আধান নেই, একটু আগে দেখালাম এটা, নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ। একটি পরমাণুতে প্রোটনগুলোর মোট ধনাত্মক আধান, একটি পরমাণুতে যতগুলো ধনাত্মক আধান থাকবে, মানে নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকবে, ঠিক ততগুলো ইলেকট্রন ওর বাইরের কক্ষপথে ঘোরাঘুরি করবে। তাহলে এটা বলতে পারি যে, ধরো সাপোজ আমরা সাপোজ করছি, সাপোজের বাংলা অর্থ ধরো, হ্যাঁ, সাপোজ যে একটা পরমাণুতে নিউক্লিয়াসে 5টা প্রোটন আছে, ইলেকট্রন বাইরে থাকে, নিউক্লিয়াসে 5টা প্রোটন আছে, তাহলে ওই দেখা যাবে ওই পরমাণুতে যে কক্ষপথে ইলেকট্রন কটা ঘুরবে না, 5টা ইলেকট্রন ঘুরবে। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ ইলেকট্রনের ক্ষেত্রে, আর পজিটিভ হচ্ছে প্রোটনের ক্ষেত্রে। যাতে 5টা ইলেকট্রন আর 5টা প্রোটন, -5 আর +5 যদি অ্যাড করি তাহলে কত হয়? 0 হয় তো না, -5 প্লাস ব্র্যাকেটে লিখছে এটা +5, এটা যদি কেউ যোগ করতে বলে উত্তর কত হবে? 0 হবে। কিন্তু তাই দেখো, একটা পরমাণু ধরে নিয়েছে এটা যে 5টা প্রোটন নিউক্লিয়াসে আছে আর 5টা ইলেকট্রন বাইরে আছে, তাহলে এটা বলতে পারি যে ওই পরমাণুতে চার্জ হচ্ছে 0, অর্থাৎ পরমাণুটি নিস্তড়িৎ। তাই তো, অ্যাকচুয়ালি এটাই হয় প্রকৃতিতে, যে পরমাণু সাধারণত নিস্তড়িৎ দেখা যায়, যে যতগুলো প্রোটন নিউক্লিয়াসে থাকে ততগুলো ইলেকট্রন তার বাইরে কক্ষপথে থাকে। এটা লেখা আছে এখানে, যে একটি পরমাণুতে প্রোটনগুলোর মোট ধনাত্মক আধানের পরিমাণ ওই পরমাণুতে মোট ঋণাত্মক আধানের পরিমাণ, নেগেটিভ পজিটিভ আধানের পরিমাণ সমান, ফলে একটি পরমাণু মোট আধান 0, অর্থাৎ একটি পরমাণুতে মোট চার্জ 0। এখানে একটা কোশ্চেন আছে লেখা, দেখো, যে আমাদের চারপাশে সব বস্তুগুলো সাধারণভাবে আধানহীন কেন হয়? আধানহীন বা নিস্তড়িৎ, সরি লেখা আছে এখানে নো চার্জ। চার্জ কেন থাকে না কোনো বস্তুগুলো আমাদের চারপাশে যেগুলো থাকে, CHARG, চার্জ মানে আধান। ওকে, চার্জ কেন থাকে, নিস্তড়িৎ কেন হয়? কারণ ওই যে বললাম যে প্রত্যেকটা পরমাণু, এই লেখা আছে অবশ্য এখানে, এই পেনটা যেটা লিখছে বোর্ডে আমি, হ্যাঁ, এই পেনটা অনেকগুলো পরমাণু তৈরি, কোটি কোটি পরমাণু আছে এখানে। প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন আর প্রোটন সেম আছে। নিউক্লিয়াসে যতগুলো প্রোটন আছে, ঠিক বাইরে ততগুলো ইলেকট্রন ঘুরছে, তাহলে পরমাণু নিস্তড়িৎ। আর এই বস্তুটা কি দ্বারা তৈরি? পরমাণু দ্বারা তৈরি। তাহলে প্রত্যেকটা পরমাণু যদি নিস্তড়িৎ হয়, তাহলে বস্তুটা নিশ্চয়ই নিস্তড়িৎ হবে। এটা উত্তর, যে যেহেতু সব বস্তুই পরমাণু দিয়ে তৈরি, আর যেহেতু পরমাণুগুলো নিস্তড়িৎ হয়, সব বস্তুগুলো পরমাণু দিয়ে তৈরি, আর পরমাণুগুলো যেহেতু নিস্তড়িৎ,
তাই বস্তুগুলো নিস্তড়িত। ওকে, তারপর কি দেখা যাবে, নিস্তড়িত বস্তুগুলো ঘর্ষণের পরে তড়িৎ পাই কি হয়। নিস্তড়িত বস্তুগুলো ঘর্ষণের পর তড়িৎ পাই কি হবে, সেটা একটু আগে দেখিয়েছি যে নিউক্লিয়াস, বাইরে আছে ইলেকট্রন, সরি এটা একটু ইরেজ করি, এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে নিউক্লিয়াস, বাইরে আছে ইলেকট্রন, তাই তো, ইলেকট্রন থাকে বাইরে, বাইরে প্রোটন থাকে না, বাইরে ইলেকট্রন থাকে, ভুল হয় না জানেন এটা, আবার তাহলে 0 হয় পরীক্ষাতে। আর একটা পরমাণু আছে পাশে এরকম ভাবে নিউক্লিয়াস, পি লিখে দিচ্ছি, বাইরে আছে ইলেকট্রন, আছে তো। এই যেমন ঘষাঘষি করে যদি দেখালাম যে সোয়েটারের ক্ষেত্রে, বেলুনের ক্ষেত্রে, বেলুন সোয়েটারের ক্ষেত্রে, তারপর থার্মোকল, চাকু বা ছুরির ক্ষেত্রে, তারপরে কি ছিল প্রধান, হ্যাঁ চিরুনি, আর মাথা ঘষানোর বা চিরুনি আর কাগজের টুকরোর ক্ষেত্রে যে আকর্ষণগুলো হয়, এই ঘর্ষণের ফলে ইলেকট্রন ট্রান্সফার হয়, এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে কোন না কোনো থেকে, বা এখান থেকে এখানে ট্রান্সফার হচ্ছে, ফলে এনের পজিটিভ চার্জ আধিক্য হচ্ছে, এখানে নেগেটিভ চার্জ আধিক্য হচ্ছে, তার ফলে আধানের সৃষ্টি হয়, স্থিতড়িৎ সৃষ্টি হয়, তার ফলে অ্যাট্রাকশন শুরু হয়। তাহলে নিস্তড়িৎ বস্তুগুলোর ঘর্ষণ, নিস্তড়িৎ বস্তুগুলো ঘর্ষণের পর তড়িৎ পাই কি হবে না, ঘর্ষণের ফলে ইলেকট্রনের আদান প্রদান ঘটে, তার ফলে বস্তুগুলো পজিটিভ আধানে পরিণত হয়, পজিটিভ ক্যাটায়ন, আর একটা বস্তু পজিটিভে পরিণত হয়, একটি বস্তু নেগেটিভে পরিণত হয়, মানে একটা ধনাত্মক আধানে আহিত হয় আর একটি বস্তু নেগেটিভ ঋণাত্মক আধানে আহিত হয়, তার ফলে নিশ্চয়ই বস্তুগুলো ঘর্ষণের ফলে আধানের সৃষ্টি হয় এইভাবে। নেক্সট, ক্যাটায়ন কাকে বলে, অ্যানায়ন কাকে বলে, নতুন টার্ম এসেছে একটা, ক্যাটায়ন অ্যানায়ন কাকে বলে। ক্যাটায়ন হচ্ছে ক্যাটায়ন ক্যাটায়ন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত পরমাণু বা পরমাণু জোটকে ক্যাটায়ন বলে, আর অ্যানায়ন নেগেটিভ চার্জযুক্ত পরমাণু বা পরমাণু জোটকে। আরে ভাই, একটা পরমাণু আছে, দুটো, তিনটে, অনেকগুলো আছে, বা একটা আছে খালি এখানে, এটাকে যদি নেগেটিভ চার্জ থাকার উপরে অ্যানায়ন বলবো এটাকে, আর এই জোটের উপরে যদি নেগেটিভ চার্জ থাকে তাহলে এটাকে অ্যানায়নই বলবো। সেম ক্ষেত্রে ক্যাটায়নের ক্ষেত্রেও এটা, যে পরমাণু জোটকে ক্যাটায়ন বলা হয় ধন্যতা যুক্ত। আমরা এটা বলতে পারি যে ঘর্ষণের ফলে যেটা হচ্ছিল, ইলেকট্রনের আদান প্রদান হচ্ছিল, এরকম ব্যাপার না কিন্তু যে ইলেকট্রন এখানে বেশি আছে তাই বলে যে এখান থেকে এখানে যাবে, এরকম কোনো ব্যাপার না। কোন ইলেকট্রনটা নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হচ্ছে, বেশি ফোর্স দ্বারা, বেশি বল দ্বারা আকর্ষিত হচ্ছে, তার উপর ডিপেন্ড করছে, তার উপর নির্ভর করছে যে ইলেকট্রনটা এখান থেকে এখানে আসবে না এখান থেকে এখানে যাবে। যদি এই নিউক্লিয়াস অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ বল যদি বেশি হয়, তাহলে ইলেকট্রন কখনো এখান থেকে এখানে যাবে না, এখান থেকে এখানে আসবে ইলেকট্রন। যখনই ইলেকট্রন এখান থেকে এখানে আসছে, তাহলে এখানে নেগেটিভ চার্জ চলে আসছে, নেগেটিভ চার্জ আধিক্য হচ্ছে, ইলেকট্রন যদি মুভ করে দিচ্ছে হবে একটা তীর চিহ্ন দিয়ে, নেগেটিভ চার্জ আধিক্য হচ্ছে এখানে। ওকে, আর এখানে কি হচ্ছে, পজিটিভ হয়ে যাচ্ছে, এই যেটা নেগেটিভ হয়ে গেল, এই পরমাণুটাকে বললাম আমরা অ্যানায়ন, ঋণাত্মক আধানযুক্ত পরমাণু, যেটা ঘর্ষণের ফলে ইলেকট্রন ট্রান্সফারের ফলে, মানে ইলেকট্রন স্থানান্তরিত হওয়ার কারণে সৃষ্টি হয়েছে, এটাকে বললাম আমরা অ্যানায়ন, আর ওটাকে বললাম আমরা ক্যাটায়ন। এই যে দেখো, পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণু ঋণাত্মক আধানে আহিত হয়, আর পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে পরমাণু ধনাত্মক আধানে আহিত হয়। ইলেকট্রন এখানে ট্রান্সফার হলে এটা পজিটিভ চার্জ চলে যাবে, যদি ইলেকট্রন এখান থেকে এখানে স্থানান্তরিত হয়, ট্রান্সফার হয় ঘর্ষণের ফলে, তাহলে এখানে পজিটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে, মানে ইলেকট্রন কমে যাচ্ছে, মানে পজিটিভ চার্জ বেশি হয়ে যাচ্ছে ধরে নিচ্ছি, আর এখানে ইলেকট্রন বেশি হয়ে যাচ্ছে, তার ফলে নেগেটিভ চার্জে পরিণত হচ্ছে। তাহলে অতএব যেটা লেখা আছে, পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে, মানে ইলেকট্রন যদি নেয়, নিচ্ছে তো ইলেকট্রন না, এখানে নিচ্ছে তো ইলেকট্রন, যদি নেয় তাহলে পরমাণুতে ঋণাত্মক আধানে আহিত হবে, নেগেটিভ চার্জে পরিণত হয়ে যাবে, আর পরমাণু থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, যদি ইলেকট্রন বাদ ছেড়ে দেয়, তাহলে সেটা ধনাত্মক আধানে আহিত হবে, পজিটিভ চার্জ চলে তার উপরে।
কি লেখা আছে, যে দুটি ভিন্ন পদার্থের বস্তু পরস্পরকে ঘষলে তাদের মধ্যে একটি ধনাত্মক অপরটি ঋণাত্মক আধানে কেন হইতে হয়। এটা আমি অনেকবার বললাম, আবার 3 বা 4 বার বলে দিয়েছি, তাও দেখাচ্ছি একবার। সেম 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 জিনিস ভাই। নিউক্লিয়াস, বাইরে গুলো ইলেকট্রন আছে, ফের ইলেকট্রন আছে এখানে, আর একটা আছে পাশে পরমাণু বা অনেকগুলো পরমাণু আছে। নিউক্লিয়াস, এটা এটা কক্ষপথ। ইলেকট্রন ইলেকট্রন ঘর্ষণের ফলে ইলেকট্রন এখান থেকে একটা পরমাণু থেকে অপর পরমাণু ট্রান্সফার হলে একটি ধনাত্মক মানে ক্যাটায়নে পরিণত হবে। এটা লেখা আছে না উপরে, যে ইলেকট্রন যদি পরমাণু থেকে পরমাণুটি গ্রহণ করে তাহলে ঋণাত্মক আধান আহিত হয় বা নেগেটিভ চার্জে পরিণত হয় নেগেটিভে, আর যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে ধনাত্মক পজিটিভে পরিণত হয়। একটা পদার্থ থেকে ইলেকট্রন হারায় আর একটা পদার্থ ইলেকট্রন গেইন করে, মানে নিয়ে নেয়, তার ফলে বস্তুটি দুটি ভিন্ন পদার্থ, তার ফলে একটি বস্তু তোমার ঋণাত্মক আধান আহিত হয় আর ধনাত্মক হয়। এই দুটি ভিন্ন বলেছে, দেখো যে ভিন্ন একটু বলছিলাম। দুটি বেলুন ঘষাঘষি করলে কিন্তু ওরা অ্যাট্রাকশন করবে না, কিন্তু ওরা ওইটাই যদি আমি সোয়েটার আর বেলুনের মধ্যে ঘর্ষণ করি, ঘষি, তাহলে বেলুন আর সোয়েটার অ্যাট্রাক্ট করবে। ভিন্ন পদার্থ অবশ্যই হতে হবে, আকর্ষণ করার জন্য ভিন্ন পদার্থ অবশ্যই হতে হবে। ভিন্ন পদার্থ মানে একটা পজিটিভে পরিণত হবে আর একটা নেগেটিভে, ফলে অ্যাট্রাকশন তৈরি হবে। আর যদি সেম পদার্থ নিই তাহলে আকর্ষণ হবে না। আর যদি ঘষার পরে সেম ইসে ঘষছি, সেম সোয়েটারে ঘষছি বেলুন দুটোকে, তারপর বেলুন দুটো যদি নিয়ে আসি কাছাকাছি, তাহলে ওরা বিকর্ষণ করবে। কারণ বেলুন তো সোয়েটারে ঘষছিলাম, একটু যেটা যে এক্সপেরিমেন্টটা করলাম একটু আগে আমরা যেটা বোঝালাম, সেখানে বেলুনে সোয়েটারে ঘষছিলাম বেলুনটাকে, তার ফলে দুটো বেলুনকে ঘষছিলাম, তারপরে সেম আধান আহিত হয়েছিল দুজনাই, তাই ওরা বিকর্ষণ করছিল। এটাই, তাই ভিন্ন পদার্থের মধ্যে যদি আমরা ঘষাঘষি করি তাহলে এটা সম্ভব হবে, নাহলে নয়। সেম পদার্থের মধ্যে করলে কোনো কিছু হবে না, কারণ সেম ইলেকট্রন ট্রান্সফার, ওখান থেকে যত ইলেকট্রন ট্রান্সফার, এই পেন থেকে যত ইলেকট্রন ট্রান্সফার এখানে হচ্ছে, আর এই পেন থেকে ততগুলি ইলেকট্রন ট্রান্সফার এখানে হয়ে যাবে, ফলে কোনো অ্যাট্রাকশন রিপালশন ফোর্স দেখা যাবে না। তাই ভিন্ন পদার্থকে আমরা ঘষতে হবে। নেক্সট, হ্যাঁ, নতুন একটা টপিকে আসছি আমরা, তার আগে দেখে নিই যে প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথা চুল আঁচানোর পর তার নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করে, এর কারণ কি? চিরুনি না হয় ছিল কি বলে ধনাত্মক বা ঋণাত্মক আধান আহিত, কিন্তু কি বলে কাগজ তো আর কাগজকে তো আর ঘষিনি, তবুও কেন কাগজটা আকর্ষণ করছে, এর কারণ কি পিছনে? দেখো লেখা আছে, চুলের সঙ্গে ঘর্ষণের ফলে চিরুনি তড়িৎ হলেও, ঘর্ষণের ফলে বস্তুর যে তড়িৎ অবস্থা সৃষ্টি হয় তাকে তড়িৎ অবস্থা বলে। ঘর্ষণের ফলে বস্তুর যে তড়িৎ অবস্থা সৃষ্টি হয় তাকে তড়িৎ অবস্থা বলে। ওটা লেখা আছে যে চুলের সঙ্গে ঘর্ষণের চিরুনি তড়িৎ হলেও কাগজের টুকরোকে তো আর কোনো কিছুতে ঘর্ষণ হয়নি, তবুও কেন আকর্ষিত হচ্ছে? এর কারণ হচ্ছে তড়িৎ আবেশ। উত্তর হবে যে চিরুনিটাকে কাগজের কাছে নিয়ে আসার ফলে কাগজ টুকরোতে তড়িৎ আবেশের সৃষ্টি হয়েছে, তার ফলে অ্যাট্রাকশন সৃষ্টি হয়েছে ওখানে, এরকম জিনিসটা। চিরুনি নিচ্ছে না, ধরে না এটা একটা চিরুনি আমি আঁকতে পারবো না, এটা একটা দণ্ড আছে এরকম, হ্যাঁ, আর এগুলো হচ্ছে কাগজের টুকরো। ওকে, এটা অনেকগুলো অনুপরমাণু দ্বারা তৈরি, কেউ মাথায় ঘষেছি, তার ফলে দেখা যাচ্ছে এই বস্তুটাতে মাথা আর চুলের মধ্যে আর ইসের মধ্যে কি বলে, আরে কি এটা, চিরুনির মধ্যে ওই ঘর্ষণের ফলে তোমার তড়িৎ আধান সৃষ্টি হয়েছে। ধরে নিলাম চুলে গেছে নেগেটিভ গুলো, ইলেকট্রন গুলো চলে গেছে, আর এরপরে পজিটিভ চার্জ চলে এসছে। ওই যেটা ঘর্ষণের ফলে দেখাচ্ছিলাম যে ইলেকট্রন ট্রান্সফারের ফলে প্রচুর পরিমাণের পজিটিভ চার্জ চলে এসছে। তার একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে ধরি একটা সারফেস, চিরুনির একটা সারফেস মানে তল, এটা এর নিচে প্রচুর পরমাণু আছে, প্রচুর। যদি প্রত্যেকটা পরমাণু থেকে একটা করে ইলেকট্রন চলে যায়, 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন এখানে কমে গেল, মানে 7টা পজিটিভ চার্জ এখানে সৃষ্টি হবে, 7 প্রোটন সৃষ্টি হবে। আর একটু আগে বললাম যে চার্জের ধর্ম, একটু আগে না প্রথমে এসে বলেছি যে চার্জের ধর্ম হচ্ছে শার্প যে পার্টটা থেকে মানে তীক্ষ্ণ সেখানে জমা হয়, মানে চার্জ এভাবে ছড়িয়ে ছিটে থাকবে না, যে জমা হবে কোথাও নিশ্চয়ই, আর তীক্ষ্ণ জায়গাতে জমা হয়, বা এই সারফেসে একটা জায়গায় জমা হবে। যদি তীক্ষ্ণ পার্ট না থাকে, সবাই যদি সমতল থাকে তাহলে একটা সারফেস জমা হয়।
তো তাহলে 7টা প্রোটন জমা হয়েছে। সেটাকেই আমরা এভাবে লিখেছি যে চারিদিকে 7টা পরমাণু নিশ্চয় নাই, ওখানে কোটি কোটি হাজার হাজার মানে হাজার কোটি কোটি পরমাণু আছে। তাই এখানে এভাবে প্রকাশ করছি যে এর উপরে অনেকগুলো পজিটিভ চার্জ সৃষ্টি হয়েছে, কারণ চুলের সাথে ঘষার কারণে ইলেকট্রন গুলো চলে গেছে চুলে, আর ইলেকট্রন কমে যাওয়ার কারণে এখানে প্রোটনের আধিক্য হয়েছে। ওকে, প্রোটন আধিক্য হয়েছে, তাহলে এখানে প্রোটন আছে। আর এই যে কাগজের টুকরোর মধ্যে কি, কাগজের টুকরোর মধ্যে সেই একই বাবা আছে তোমার ইলেকট্রন আর নিউক্লিয়াস আছে ভিতরে। তো যখনই আমরা কি দেখলাম একটু আগে যে ডিফারেন্ট চার্জ, ডিফারেন্ট টাইপ অফ চার্জ মানে প্রোটন আর ইলেকট্রন অ্যাট্রাক্ট ইচ আদার, একে অপরকে আকর্ষণ করে। যখনই আমরা এই যে দণ্ডটাকে, এই যে চিরুনিটাকে কাগজের টুকরোর কাছে নিয়ে আসবো, অনেকগুলো পরমাণু দ্বারা গঠিত, এই ছোট ছোট এর মধ্যে অনেকগুলো, এটা বড় করে রেখেছে পরমাণুগুলোকে দ্বারা গঠিত। এই যে পরমাণুর গাছে যে ইলেকট্রন গুলো আছে না, কি হবে, এই ইলেকট্রন গুলো এখান থেকে সরে এক দিকে চলে আসবে, এই দিকে চলে আসবে। দেখা যাচ্ছে পুরো ইলেকট্রন ঘুরছিল চারিদিকে, ওই ইলেকট্রন গুলোর মুভমেন্ট কি হবে, হালকা দেখা যাচ্ছে এদিকে সরে আসছে। মানে প্রোটন তো প্রোটনের জায়গাতেই আছে, ওটা তো নড়বে না, কিন্তু ইলেকট্রন দেখা যাচ্ছে এই কক্ষপথের এই ইলেকট্রনটা দেখা যাচ্ছে প্রায় এদিকে চলে আসছে, বা কক্ষপথ বেঁকিয়ে গেছে একটু, মানে এখানে পজিটিভ চার্জ চলে আসছে। যেহেতু ডিফারেন্ট টাইপ অফ চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার, একে অপরকে আকর্ষণ করে, তাই এখানে কি হবে যে ইলেকট্রন গুলো এই দিকে সরে চলে আসবে, মানে পজিটিভ চার্জের দিকে, এই দিকে চলে আসবে ইলেকট্রন গুলো, নেগেটিভ 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 নেগেটিভ। ওকে, তো নেগেটিভ চার্জ গুলো সারফেসে চলে আসবে, মানে এর এই মানে পজিটিভ চার্জের দিকে চলে আসবে, তার ফলে কি হবে, আকর্ষণ সৃষ্টি হবে। এটাই হচ্ছে কারণ যে চিরুনি তড়িদাহিত হলেও, চিরুনি তড়িদাহিত বাট কাগজের টুকরো তো কোনো কিছু ঘষা হয়নি, তড়িদাহিত নয়, কেন অ্যাট্রাকশন হচ্ছে, কারণ এই ইলেকট্রন গুলো এই সব প্রত্যেকটা পজিটিভ চার্জ অর্থাৎ প্রোটনের দিকে সরে এসছে, মানে পরমাণু বেরিয়ে চলে যায়নি, এখান থেকে বেরিয়ে চলে যায়নি, কিন্তু অ্যাকচুয়ালি খালি একটু শিফট হয়েছে, মানে সরে গেছে, মানে ওর দিকে হয়েছে। ধরো তুমি এদিকে মুখ করেছিলে আর তোমার ফ্রেন্ড এদিকে দাঁড়িয়ে ছিল, তুমি ডাকলো তোমার ফ্রেন্ড, এদিকে মুখ করেছিলে, তোমার ফ্রেন্ড তোমার ডাকলো, তুমি এইদিকে হলে, তাহলে কথা বলতে সুবিধা হবে। আর এখানে এই কথা বলাটাই বলছি অ্যাট্রাকশন, এখানে এই প্রোটন নিউট্রনের মধ্যে কথা হবে, মানে অ্যাট্রাকশন ফোর্স হবে। এই কারণেই তোমার এটা হয় যে চিরুনি দ্বারা শীতকালে যখন আমরা ঘষি, মাথা দিয়ে ঘষি, বাট যখন নিস্তড়িত কাগজের টুকরোকে কাছে গিয়ে ধরি তখন ওটা অ্যাট্রাকশন শুরু হয়, ওটা উঠে চলে আসে, চিরুনি গায়ে লেগে যায়। এটাই কারণ, তড়িতাবেশের কারণ। আর তড়িতাবেশ এই কারণে, তড়িতাবেশ সংজ্ঞা আসছে আমরা পরবর্তী স্লাইডে আছে। তড়িতাবেশ অ্যাকচুয়ালি পরীক্ষা যদি বলে যে তড়িতাবেশ কাকে বলে, লিখবো সেটাই সংজ্ঞা যেটা লেখা আছে। আর এটা হয় তড়িতাবেশের কারণে, এই কোশ্চেন উত্তর হবে তড়িতাবেশের কারণে। নেক্সট, এই যে দেখো, অ্যাকচুয়ালি আমি এখানে দেখিয়েছি যে এই যে দ্বন্দ্বটা দেখিয়েছি এখানে ছোট ছোট দুটো, আর তড়িতাবেশ সংজ্ঞা লেখা আছে, এটা ভালো করে দেখে না একবার, যেটা আমি একটু আগে আঁকলাম। কাগজের ক্ষেত্রে অনেকগুলো অনুপরমাণু আছে যে, আর ইলেকট্রন গুলো সরে চলে এসছে এই যে পজিটিভ চার্জের দিকে, আর এখানে পজিটিভ চার্জের গুলো অনুপরমাণু না, ইলেকট্রন গুলো সরে চলে এসছে পজিটিভ চার্জের দিকে, আর পজিটিভ গুলো একদিকে চলে এসছে, মানে শিফট হয়ে গেছে একটু জাস্ট, মানে এখান থেকে তোমার হয়নি যে ইলেকট্রন কক্ষপথ থেকে বেরিয়ে চলে যায়নি, জাস্ট একটু শিফট হয়ে গেছে চার্জগুলো। মুখ, তুমি যে মুখ ঘুরিয়ে কথা বললাম না, তোমাকে তোমার বন্ধু ডাকলো, তুমি ওদিকে মুখটা ঘোরালে কথা বলার জন্য, সেম জিনিস এখানে হয়েছে। যখন একটা প্রোটন ভর্তি বা পজিটিভ চার্জ আধিক্যযুক্ত কোনো একটা দণ্ডকে একটা নিস্তড়িত বস্তুর কাছে নিয়ে আসছি, তখন ওই নিস্তড়িত বস্তুর মধ্যে যে ইলেকট্রন গুলো ছিল সেই ইলেকট্রন গুলো মুভমেন্ট করে হালকা সরে এই দিকে চলে আসছে, তার ফলে অ্যাট্রাকশন সৃষ্টি হচ্ছে। আর এটাই হচ্ছে তড়িতাবেশ। এই যে প্রসেসটা হচ্ছে যে কোনো একটা তড়িদাহিত বস্তুকে নিস্তড়িত বস্তুর কাছে নিয়ে এলে ওই বস্তুটার যে ঘটনার পরিবর্তন ঘটে তাকে তড়িতাবেশ বলে। লেখা যায় কোনো তড়িদাহিত বস্তুর উপস্থিতির কারণে, বড় করে যেটা, কোনো তড়িদাহিত বস্তুর উপস্থিতির কারণে, তড়িদাহিত মানে যেখানে অলরেডি চার্জ সৃষ্টি হয়ে গেছে, এখানে পজিটিভ লেখা আছে, এখানে নেগেটিভ হতে পারতো, এখানে পজিটিভ দিয়ে বোঝানো হয়েছে, এটা বইয়েরই ছবি তোমাদের, এটা এখানে নেগেটিভ দিয়ে বোঝানো যেত, বা এটা যদি নেগেটিভ ধরতাম তাহলে এই পজিটিভ গুলো এদিকে চলে আসতো, নেগেটিভ গুলো এদিকে চলে যেত, উল্টো হতো, খালি কেসটা খালি উল্টো হয়ে যেত, আর কিছুই না। কনসেপ্ট, ধারণা সবকিছু সেম থাকতো, খালি উল্টো হয়ে যেত। তোমাদের পরীক্ষা যদি দিয়ে যায়, দেখা যাচ্ছে ঘুরিয়ে দিল কোশ্চেন, একটু কঠিন করার জন্য ঘুরিয়ে দিল, এখানে নেগেটিভ করে দিয়েছে, তাহলে কি হবে এটা, আর চারটে অপশন দিয়ে দিয়েছে যে এরকম ছবি দিয়ে দিয়েছে যে কোনটা ঠিক হবে,
তাহলে এখানে যদি নেগেটিভ হয় তাহলে এই পজিটিভ প্রান্তটা এদিকে হবে, মানে ডিফারেন্ট টাইপ অফ চার্জ অ্যাট্রাক্ট ইচ আদার। প্রোটন ইলেকট্রন এসছে, যদি এখানে ইলেকট্রন থাকতো নেগেটিভ চার্জ থাকতো তাহলে পজিটিভ চার্জগুলো এদিকে আসতো, তাহলে এই প্রান্তটা এদিকে হয়ে যেত আর এটা এদিকে হয়ে যেত, এটা এদিকে হয়ে যেত আর এটা এদিকে হয়ে যেত যদি এখানে নেগেটিভ থাকতো তাহলে। ওকে, তো তড়িতের সংখ্যাটাকে দেখে নিই আমরা, যে কোনো তড়িদাহিত বস্তু চার্জ সৃষ্টি হয়েছে, নেগেটিভ বা পজিটিভ কিছু একটা হবে, চার্জ সৃষ্টি হয়েছে, চার্জের আধিক্য হয়েছে, এরকম একটা বস্তুর উপস্থিতির কারণে একটা নিস্তড়িত বস্তুর দুই প্রান্তে যে বিপরীত তড়িতের সমাবেশ ঘটে। সমাবেশ মানে কি? সমাবেশ মানে হচ্ছে কোনো সভা যেরকম হয় অনেকগুলো লোকের আবেশকে, অনেকগুলো লোক যেখানে জড়ো হয় সেটা সমাবেশ বলে। তো এখানে কি হচ্ছে? লোক না, এখানে চার্জ জড়ো হচ্ছে, চার্জ বা আধান জড়ো হচ্ছে। কি আধান জড়ো হচ্ছে? নেগেটিভ বা পজিটিভ কোনো একটা হবে, প্রোটন বা ইলেকট্রন হবে। তো সেটাই সমাবেশ হচ্ছে, যে বিপরীত তড়িৎ আধানের সমাবেশ ঘটে তাকে এই ঘটনাকে তড়িতাবেশ বলে। এর বিপরীত এখানে হবে, এখানে যেটা বললাম নেগেটিভ হলে এখানে পজিটিভ হতো, সবসময় বিপরীত হবে। অতএব কোন তড়িদাহিত বস্তুর উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তু উপস্থিতির কারণে একটি নিস্তড়িত বস্তু দুই প্রান্তে যে বিপরীত তড়িতের সমাবেশ ঘটে এই ঘটনাকে তড়িতাবেশ বলে। এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, বিপরীত আধান সৃষ্টি হয়েছে, নেগেটিভ গুলো পজিটিভ কাছে চলে এসেছে আর পজিটিভ গুলো ওইদিকে পড়ে রয়েছে, এটাকেই বলে তড়িতাবেশ। আর ওই যে চিরুনির যে অবস্থাটা হয়েছিল, চিরুনি আর ইসের মধ্যে অ্যাট্রাকশনের কারণ হচ্ছে তড়িতাবেশ। নেক্সট আছে একদম লাস্ট টপিক আমাদের, তাহলে স্পর্শ ছাড়া প্রতিক্রিয়া বল আমাদের শেষ হয়ে যাবে। এটা একটু মন দিয়ে দেখে নাও, জাস্ট দেখে নাও, এটা মনে রাখবে খালি। এটা কিছু বলবো আমি এখানে, যে তড়িৎ বলের প্রবাহের গতি। আমরা এতদিন থেকে পড়ে আসছি যে নিউক্লিয়াস আছে এখানে সেন্টারে, আর বাইরে আছে কক্ষপথ। ইংলিশে বলে অরবিট বলে, কক্ষপথকে ইংলিশে অরবিট বলে। হ্যাঁ, ইলেকট্রন, তো ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, কেন ঘুরতে থাকে সেটাই তড়িৎ বলের গতি। এখানে নিউক্লিয়াসে ইলেকট্রনের উপর একটা ফোর্স প্রয়োগ করছে। হ্যাঁ, এখানে একটা ফোর্স প্রয়োগ করছে নিউক্লিয়াস, না অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ বল প্রয়োগ করছে। এই যে এটা দ্বারা তোমার দেখানো হয়েছে, এটা দ্বারা আমি ফোর্স দেখাচ্ছি আপাতত। এটা নিউক্লিয়াস, এগুলো হচ্ছে নেগেটিভ চার্জ, দেখো ইলেকট্রন, এটা নেগেটিভ ইলেকট্রন একটা লিখছি। হ্যাঁ, আর এটা হচ্ছে প্রোটন, নিউক্লিয়াস মানে প্রোটন আধিক্য আছে এখানে। আর নিউট্রনের তো কোনো চার্জ হয় না, নিউক্লিয়াসে দুটো কণা থাকে, একটা নিউট্রন থাকে, একটা থাকে প্রোটন। তো প্রোটনের জন্য পজিটিভ লেখা আছে কারণ নিউট্রনের কোনো চার্জ হয় না, কারণ নিউক্লিয়াসের যে চার্জ, টোটাল চার্জ, সেটা পজিটিভ হয়। ইলেকট্রন দেখো গতির অভিমুখ এদিকে হচ্ছে, আর অ্যাট্রাকশন হচ্ছে বাইরের দিকে, এই ভিতরের দিকে। তাই ইলেকট্রনটা বাইরে না বেরিয়ে গিয়ে সর্বদা গোল গোল পথে ঘুরতে থাকছে। এখানে যে ফোর্সটা হচ্ছে না, আপাতত তোমাদের নেই, সেটা বলে দিচ্ছি, যে ইলেকট্রনকে নিউক্লিয়াস যে ফোর্স যারা টানছে সেটা হচ্ছে কেন্দ্রাত্মিক বল, বা ইংলিশে বলে সেন্ট্রিপিটাল ফোর্স। আর আর যেটা বাইরের দিকে ইলেকট্রন চলে যেতে চাইছে, ক্রিয়া প্রতিক্রিয়া বলে একটা কথা আছে, তো না? যদি নিউক্লিয়াস ইলেকট্রনকে যদি টানতে থাকে, ওটা কি ক্রিয়া হচ্ছে, তাহলে এ নিচ থেকে প্রতিক্রিয়া দেবে একটা, বা নিউক্লিয়াস এখান থেকে প্রতিক্রিয়া সেটা আসবে, যাবে সেন্ট্রিফিউগাল বা সেন্টার থেকে, বা কেন্দ্র বহির্ভূত ফোর্স। তো সেন্ট্রিপিটাল লাগছে ভিতরের দিকে আর সেন্ট্রিফিউগাল লাগছে বাইরের দিকে। আর ইলেকট্রনের গতিবেগ প্রায় তোমার আলোর গতিবেগের সমান, প্রায় এরকম বলা হয় যে ইলেকট্রনের গতিবেগ 70% আলোর গতিবেগের, 70%। 2.7 into 10 to the power 6 এরকম কিছু হয়, ঠিকই লিখেছি মনে হয়, এটা আমি চেক করে নিও, তো নেই তোমাদের সিলেবাস অবশ্য, এরকম কিছু হয় একটা গতিবেগ যেটা আলো গতিবেগের সমান। এত জোরে একটা বস্তু ঘুরছে, একটা ইলেকট্রন ঘুরছে। অ্যাকচুয়ালি তুমি যদি কি উদাহরণ দিই, কোনো চিতাবাঘকে যদি গলা দড়ি বেঁধে ঘোরায় মানে কি, মানে চিতাবাঘ তো ধরো সামনের দিকে যেতে চাইছে, এইভাবে একটা বাঘ ধরো এটা এইদিকে যেতে চাইছে, বাট একে আমি ধরে এখানে দাঁড়িয়ে আছি, তাহলে এই কি আর সামনের দিকে যেতে পারবে না। কি করবে না, টানছি তো না ফোর্স এদিকে, তাহলে এ কি করবে, এদিকে সামনে না গিয়ে এইভাবে ঘুরতে থাকবে। আবার চিতাবাঘ ধরো না, তোমাদের বাড়ির যে উদাহরণ, যদি কোনো ছাগল ধরো, ছাগল আছে, ছাগলকে কি গলা দড়ি বেঁধে ওকে একটু করো, ডিস্টার্ব করো, একটু খেয়ে দিয়ে দাও,
যাতে ও সামনের দিকে যেতে পারে। কিন্তু তুমি ওকে দড়ি বেঁধে ধরে আছো ভিতরে এদিকে টেনে, তাহলে ও তো আর এইদিকে যেতে পারবে না, সোজা যেতে পারবে না। কি হবে, ওকে যদি আমরা মারি, পেছন দিকে যদি মারি, তাহলে ছাগলটা এভাবে ঘুরতে থাকবে দেখবে চারিদিকে। এইটাই হয় ইলেকট্রনের ক্ষেত্রে, যেহেতু নিউক্লিয়াসে ফোর্স টানছে, তাই যে ইলেকট্রন সেটা বাইরে না বেরিয়ে গিয়ে এবার গোল গোল ঘুরতে থাকে। এই ছাগলের যে উদাহরণ দিলাম, ঠিক আছে। তো তড়িৎ বলের প্রভাবে এটাই গতি সৃষ্টি হয়। তো অ্যাকচুয়ালি এটা আমাদের লাস্ট টপিক ছিল। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, আর আমাদের সেকেন্ড অধ্যায় শেষ এখানেই। স্পর্শ ছাড়া প্রতিক্রিয়া বল, এরপরে আমরা তাপ স্টার্ট করব খুব শীঘ্রই। অতএব থ্যাংক ইউ এই ফুল ভিডিও দেখার জন্য, এতক্ষণ মনোযোগ দিয়ে পড়াশোনা করার জন্য, আমার ক্লাস দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাদেরকে। আর যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো তোমরা। আর যদি কোনো কোনো এনি ডাউট থাকে আজকে ক্লাসে, তাহলে কমেন্ট সেকশনে লিখে দেবে, আমি কমেন্ট সেকশন পড়ার পরে উত্তর দিয়ে দেবো পরে ভিডিওতে, বা কোনো কোনো শর্টসে বা ভিডিওতে উত্তর দিয়ে দেবো কমেন্ট করে, যদি কিছু না বুঝতে পারো আজকে। আর এই যে পিডিএফটা, নোটসের কোনো সমস্যা হবে না, আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবো, স্কুলওয়ালা এই একটা ওয়েবসাইট হবে, ওয়েবসাইটে আমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর আমাদের এই স্কুলওয়ালা ইউটিউব চ্যানেলে সমস্ত ধরনের প্রত্যেকটা সাবজেক্টের কি বলে ভিডিও পেয়ে যাবে। তো সেটা আমাদেরকে ফলো করতে তুমি সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো এইভাবে নিজের পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য। ওকে, থ্যাংক ইউ, বাই।